ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা ভারতবর্ষের নদী সিস্টেম বা রিভার সিস্টেম সংক্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা যারা ভারতবর্ষের নদী ব্যবস্থাপনা ছোটবেলা থেকে পড়ে এসেছি তারা জানি যে ভারতবর্ষ এত বড় একটা দেশ যার কোনায় কোনায় এত নদী রয়েছে যে ভারতবর্ষকে নদীমাতৃক দেশ বলা হয়। শুধু তাই নয়, প্রাগৈতিহাসিক কাল থেকেই ভারতবর্ষের ইতিহাস সমাদৃত নদীমাতৃক সভ্যতার উপর ভিত্তি করেই। সুতরাং ভারতবর্ষের নদীকে জানা সামান্য একটি ভিডিওর মাধ্যমে এবং সামান্য কিছু সময়ের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের নদীকে তুলে আনা, এটা আমার মতো সাধারণ ভৌগোলিকের পক্ষে সম্ভব নয়। সুতরাং আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিয়েই শুরু করছি। তো ভারতবর্ষের এই যে নদী ম্যাপ বা মানচিত্র, মোটামুটি ভাবে আমি যেটা দাঁড় করাতে পেরেছি যে ভারতবর্ষের মূল নদীগুলি, অর্থাৎ যে নদীগুলি ভারতবর্ষের গঠন এবং ভূমিরূপের উপর ব্যাপক প্রভাব বিস্তার করছে, অর্থাৎ বলতে গেলে একটি বিস্তৃত অঞ্চলের অববাহিকা সম্প্রসারণের উপর কাজ করছে বা অববাহিকাকে নিয়ন্ত্রণ করছে, সেই ধরনের পার্সপেক্টিভের উপর বেস করেই আজকে মোটামুটি ভাবে এই নদী সংক্রান্ত ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শুরুতেই সকলকে অনুরোধ, ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং অবশ্যই বেল নোটিফিকেশনটি অন রাখবে, যেটি সকল ক্ষেত্রেই আমি বলে থাকি। তো যাই হোক, এক্ষেত্রে আমাদের নদী সংক্রান্ত ধারণা দেওয়ার আগে এটা মনে রাখতে হবে যে ভারতবর্ষ এত বিস্তৃত একটা দেশ যার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, একে সঠিকভাবে তুলে আনাটাও একটা বিশাল বড় ডিফিকাল্ট কাজ। সেই কারণেই আমরা আগের ভিডিওগুলিতে যেভাবে ভারতবর্ষকে জানার চেষ্টা করেছি, সেই রেফারেন্সেই আমরা চেষ্টা করব ভারতবর্ষের নদীগুলোকে পার্সপেক্টিভ অনুযায়ী ডিল করার। তো আমি প্রথমেই বলছি, দেখো যে ভারতবর্ষের নদীকে জানা বা ভারতবর্ষকে নদীকে নিয়ে আলোচনা করতে গেলে বিভিন্ন রকম সমালোচনার সম্মুখীন হতে হয়। কারণ ভৌগোলিকদের সমস্যার জায়গাটা এটাই যে ভৌগোলিকরা বিভিন্ন ধরনের বই সম্ভবত তারা তাদের জ্ঞানের জন্য পড়ে থাকে। এবার সমস্যার জায়গা হচ্ছে এখন বর্তমানে বিভিন্ন ধরনের বইগুলোকে তারা ফলো করছে, বাংলা মাধ্যম, ইংলিশ মাধ্যম, এনসিইআরটি। তো এই সমস্ত কিছু এবং তার সাথে গুগল, এত কিছুকে নিয়ে একটা সমস্যার সম্মুখীন কিন্তু ভারতীয় ভৌগোলিক এবং তার সাথে সাথে ভারতীয় ছাত্রছাত্রীরা হয়ে থাকছে। তো ভূগোলের ক্ষেত্র বিশেষে আমি এই যে তোমাদের সামনে প্রেজেন্টেশনটা তৈরি করেছি, এক্ষেত্রে আমি কিন্তু হেল্প নিয়েছি আমাদের খুল্লার এবং মাজিদ হোসেনের। তোমরা অবশ্যই এই বই দুটোকে একটু ফলো করতে পারো। এছাড়া এনসিইআরটি, এই তিনটে বইয়ের রেফারেন্স কিন্তু আমি প্রথমেই দিয়ে দিলাম। এছাড়া তুমি বাংলা বই হিসেবে যে বইগুলি এখন বিশেষভাবে জিওমরফোলজি হিসেবে ভালোভাবে কাজ করছে, সেইগুলোতে তো নদীর সংক্রান্ত ধারণা পাওয়া যাবে, নদীর ভেতরের মরফোলজি বোঝা যাবে। কিন্তু ভারতবর্ষের নদীকে জানতে গেলে ভারতের ভূগোল যে বইগুলো রয়েছে বাংলাতে, সেই ধরনের বইগুলোকে একটু দেখবে। তো অতীতে যে মাধ্যমিক এইচএস লেভেলে যে ছোট ছোট বইগুলো ছিল, সেই বইগুলোতেও কিন্তু যথেষ্ট সুন্দর সুন্দর তথ্য মেলে। আর নতুন নতুন গবেষণা উঠে আসছে, সেই গবেষণাগুলোর পরিপ্রেক্ষিতেও কিন্তু নতুন নতুন তথ্য ভান্ডার আমরা দেখতে পাবো। সেই কারণে এই ভারতবর্ষের নদীকে নিয়ে আলোচনার ক্ষেত্র বিশেষ বিভিন্ন রকম সমালোচনার সম্মুখীন হবে। সেটা মাথায় রেখেও আমি ছোট করে, সামনে পরীক্ষা এগিয়ে আসছে, কিছু যদি হেল্প হয় সেটার উপর ভিত্তি করেই আমি এই ভিডিওটি বানানোর চেষ্টা করছি। তো শুরু করছি ভারতবর্ষের নদী ব্যবস্থা বা নদী সংক্রান্ত ধারণার উপর ছোট্ট একটি প্রেজেন্টেশন বলা যেতে পারে তোমাদের সাহায্যের জন্য। তো দেখো, ভারতবর্ষের রিভার সিস্টেম ফর্মস দ্য ব্যাকবোন ইটস জিওগ্রাফি, অর্থাৎ ভারতবর্ষের যে অর্থনীতি, ভারতবর্ষের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, পুরোটার মেরুদণ্ডই বলা যেতে পারে কিন্তু নদী ব্যবস্থাকে। কারণ ইকোলজি, এগ্রিকালচার, কালচার সমস্ত কিছুই হচ্ছে নদী দ্বারা নির্ধারিত। এবং আমাদের ভারতবর্ষের একটা বিস্তৃত যে অঞ্চল, সেই অঞ্চল হিমালয় থেকে যে শুরু হয়ে একদম সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ হাইল্যান্ড এবং পেনিনসুলা অর্থাৎ উপমহাদেশীয় অঞ্চল, এই সমস্ত কিছুর রেফারেন্সে আমাদের ভারতবর্ষে কিন্তু তিন ধরনের নদী ব্যবস্থাপনা দেখা যায়, যেটা আমি এইখানে স্লাইডে উল্লেখ করিনি। আমি এখানে তোমাদের একটু বলে রাখি
ভারতবর্ষের নদী ব্যবস্থাপনায় যদি দেখা যায় যে ভারতবর্ষের রিভার সিস্টেমটা কিরকম, তাহলে তার সোর্স অর্থাৎ উৎসের ভিত্তিতে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে ভারতবর্ষের উত্তরের এই নদীগুলো, বেসিক্যালি এর উপরের যে নদীগুলো পার্ট রয়েছে, এগুলো সবই হিমালয়ান অর্থাৎ বরফ জলে পুষ্ট। অর্থাৎ যেগুলো বৃষ্টির জল তো পাচ্ছেই, বছরের একটা নির্দিষ্ট সময় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির জল পাচ্ছেই, কিন্তু তার সাথেও অ্যাডেড আমাদের সারা বছর হিমালয়ে আইস অর্থাৎ যে বরফ বা গ্লেসিয়ার, সেটা যে গলে গিয়ে জল তৈরি করছে, সেটার মাধ্যমে এই নদীগুলো পুষ্ট। সেই কারণে এই নদীগুলোতে কিন্তু ব্যাপক বন্যার প্রবণতা থেকে যায়। এবার দ্বিতীয় যে নদীগুলো রয়েছে, যে নদীগুলো এই অঞ্চলের নিচে অর্থাৎ হিমালয় থেকে সৃষ্ট নয়, অর্থাৎ মধ্য এবং নিচের যে উপদ্বীপীয় অঞ্চল আছে, এই দুটো অঞ্চলের নদীগুলো দেখা যায় শুধুমাত্র রেনফেড, অর্থাৎ তারা মৌসুমী জলবায়ুর উপর প্রভাব বিস্তার করেই শুধুমাত্র প্রভাবিত হতে পারে বা প্রবাহিত হতে পারে। এইবার এই দুই কন্ডিশনই সমস্ত বইতে পাওয়া যায়। বেশ, তাহলে ভারতবর্ষের নদী ব্যবস্থা কি দুরকম, অর্থাৎ উৎস জলের উৎসের ভিত্তিতে দুরকম? আমরা কিছু নদী ব্যবস্থাপনা আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল, বা আমরা যদি গুজরাটের এই অঞ্চলে চলে আসি, বা আমাদের ওড়িশা বিশেষ করে এই অঞ্চলগুলোতে কিছু ছোট ছোট নদী আছে যেগুলো শুধুমাত্র এই রেনফেড বা আমাদের যে হিমালয়ের জল বয়ে আসছে শুধু তার জন্য নয়, এখানে টাইডাল ইম্প্যাক্ট অর্থাৎ জোয়ার এবং ভাটা, এই ইম্প্যাক্টের ফলেও কিন্তু বেশ কিছু নদী আমাদের ভারতবর্ষের উপর তৈরি হতে দেখা যায়। বিশেষ করে এই সুন্দরবন রিজিয়নকে আমরা জানি এস্টুয়ারাইন কন্ডিশন অর্থাৎ খাড়ি রিজিয়ন বা খাড়ি অঞ্চল। এই খাড়ীয় অঞ্চলে না লবণাক্ত আবার না মিঠা, এই দুই জলের মিডিলে এক ধরনের জল আমরা পাই, অর্থাৎ স্যালাইন না স্যালাইন, আবার না আমাদের সুইট, এই দুইয়ের মিশ্রণে তৈরি হওয়া নতুন এক ধরনের রিজিয়ন, সেখানকার ক্যারেক্টার হচ্ছে ব্র্যাকিশ, অর্থাৎ মোটামুটি ভাবে লবণ মোটামুটি ভাবে মিঠা জলের একটা মিশ্রণ তৈরি করছে এস্টুয়ারাইন কন্ডিশন অর্থাৎ ক্ষারীয় অঞ্চল। এই অঞ্চলগুলোতে জোয়ারের জল উঠে উঠে নদীগুলো সৃষ্টি হয়। তোমরা অবশ্যই জানো যে সুন্দরবন এই অঞ্চলের মধ্যে পড়ছে, এখানকার মাতলা, রায়মঙ্গল, হারিয়া ভাঙা বা হাড়ি ভাঙা, এই সমস্ত নদীগুলো কিন্তু সবই এইভাবে সৃষ্ট। তো এই তিন ধরনের পার্সপেক্টিভ আমরা ভারতবর্ষের ক্ষেত্রে দেখে থাকি। এখন বিষয় হচ্ছে যে ভারতবর্ষের এই যে নদীগুলো, যে নদীগুলোর কথা আমরা পড়বো, সেই নদীগুলোর একটা ডাইভার্স অরিজিন রয়েছে, অর্থাৎ আমরা কি বললাম, গ্লেসিয়ার, মাউন্টেন, স্প্রিং, প্লেটু এবং হিল রিজিয়নের ক্ষেত্রে সেগুলো সবই আমাদের বৃষ্টির জলে প্রবাহিত, এইগুলো কিন্তু আমরা বুঝে গেলাম। এখন মেন ব্যাপার হচ্ছে এর ভিত্তিতে আমরা কি পাচ্ছি, ভারতবর্ষে চারটে রিজিয়ন আমরা যদি দেখি তাহলে ভারতবর্ষের চারটে রিজিয়নকে আমরা নদীর ভিত্তিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান রিভার, যেগুলো পুরোটাই হচ্ছে পেরিনিয়াল অর্থাৎ সারা বছর জল থাকবে, স্নো ফেড অর্থাৎ বরফ গলা জলে পুষ্ট, এবং সেগুলোতে যে অঞ্চলের উপর দিয়ে গেছে সেই জায়গাগুলো দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে উর্বর, এবং প্রাচীন সময় থেকে এই নদীগুলোর মধ্যে দিয়ে বিশেষ করে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ধর্ম, এই সমস্ত কিছুর ইতিহাস নিদর্শন আমরা কিন্তু পাই। যেরকম আমাদের গঙ্গা, যমুনা বা সরস্বতী বা সিন্ধু, যে নদীগুলো এখনো ইতিহাসের পাতায় আমরা উল্টালেই দেখতে পাই যে প্রাচীন সভ্যতাগুলো এই নদীগুলোর কেন্দ্রভূমিতে তৈরি হয়েছিল। পরবর্তীতে আমরা নর্থ ইন্ডিয়ান রিভারের রেফারেন্সে আরেকটা পার্ট, যেটা অবশ্যই হিমালয় থেকে সৃষ্ট হয়েছে, কিন্তু তার ক্যারেক্টার বা তার ধরন বা তার প্রবাহের ধরন একটু আলাদা, সেই কারণে এই জোনটাকে আলাদাভাবে আমি মেনশন করেছি, যেটা কিছু কিছু বইতে পেয়েছি মনে হয়েছে যেন এটাকে আলাদা করে বলা উচিত, কারণ এর ক্যারেক্টার একটু ডিফারেন্ট, সেই কারণে এটাকে নর্থ ইস্ট ইন্ডিয়ান রিভার সিস্টেম, যার মধ্যে ব্রহ্মপুত্র এবং তার উপনদীগুলোকে আমরা ফেলবো। 3 নম্বর যে নদী সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়ান রিভার সিস্টেম। সেন্ট্রাল ইন্ডিয়ান মানে ভারতের যে মধ্য উচ্চভূমি অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে মোস্টলি রেনফেড, সবকটাই বলা যেতে পারে
বৃষ্টির জলে পুষ্ট, এবং দিস ট্রাভার্স রিফ ভ্যালি, অর্থাৎ সবকটাই মোটামুটি ভাবে গ্রস্ত উপত্যকা, সংস উপত্যকা তৈরি করে প্রবাহিত হয়েছে, সাপোর্টিং এগ্রিকালচার এন্ড হাইড্রো ইলেকট্রিসিটি। মনে করা হয় যে এগুলো কিন্তু প্রচন্ড খরস্রোতা, তার ফলে যেমন প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই যে এখানে বিদ্যুৎ উৎপাদনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আরেক ধরনের নদী আমরা আরেকটু দক্ষিণে যদি চলে আসি, যেটাকে আমরা উপদ্বীপীয় অঞ্চল বলছি, অর্থাৎ তিন দিক জলে ঘেরা, একদিক স্থলে ঘেরা, এরকম মনে হয়, সেই অঞ্চলটায় আমরা রেনফেড, পুরোটাই সিজনাল রেনফেডের উপর, যেখানে প্রচুর বড় বড় ডেল্টা, জর্জ এগুলো ফরমেশন হয়েছে। আমাদের তো মালভূমি অঞ্চল রয়েছে, যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, এই নদীগুলোর আমরা দেখতে পাবো। তো এবার শুরু করা যাক আমাদের এই 4 ধরনের নদী সংক্রান্ত একটু ধারণা, যেগুলোকে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের রেফারেন্সে কিভাবে তারা রীতিমতো প্রভাব বিস্তার করছে। তো ভারতবর্ষের যে নদীগুলো রয়েছে, এগুলো শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবী জুড়েই দেখা যায় নদীগুলো একই ধরনের তার ইম্পর্টেন্স রাখছে। সেক্ষেত্রে প্রথমটাই হচ্ছে এগ্রিকালচার, কারণ আমাদের ভারতবর্ষের একটা বিশাল অংশই এখনো অব্দি প্রায় বলা হয় 67 থেকে 75% মানুষ এখনো গ্রামীণ অঞ্চলে থাকে। সেই কারণে ভারতবর্ষে এগ্রিকালচার যেটা থেকে সম্ভব হচ্ছে সেটা হচ্ছে নদী এবং তার খাল। তো সেটাকে সম্ভব করে তুলছে আরবান সাপ্লাই, অর্থাৎ এত বড় বড় শহর যেগুলো আমরা আজকে তৈরি হতে দেখছি, সব তো আর মাটির তলার জল ব্যবহার করে তৈরি হতে পারছে না। সেগুলো সবই দেখা যাচ্ছে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার বাদ দিয়ে দেখা যাচ্ছে যে নদী কিন্তু এদের জলের সরবরাহ দিচ্ছে। তো আরবান সাপ্লাই, আরবান ওয়াটার সাপ্লাই, সেটাও কিন্তু একটা বিরাট বড় ইম্পর্টেন্স নদীগুলোর রয়েছে। এছাড়া রয়েছে কালচারাল অ্যান্ড রিলিজিয়ান হিসেবে, যেমন আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আমরা ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে নদীগুলোকে ধর্মীয় একটা প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন আমাদের ভারতবর্ষের গঙ্গাকে সেক্রেড রিভার বলা হয়, ঠিক সেরকমই দক্ষিণ ভারতে গোদাবরীকে সেক্রেড বলা হয়। হ্যাঁ, তো এরকম প্রচুর নদী আমাদের যদি চলে যাওয়া যায় উত্তর থেকে দক্ষিণে, সমস্ত জায়গাতেই নদীর একটা গুরুত্ব রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা নদীকে অনেক সময় মাতৃগর্ভা হিসেবেও প্রণিধান করেছি। কালচারাল একটা ভ্যালু তো রয়েছে, বিভিন্ন সময় আমাদের যেমন পিতৃতর্পণ বা মহালয়ার সময়গুলোতে আমরা নদীগুলোতে বা বিশেষ করে গঙ্গার জলের একটা উপাখ্যান কিন্তু আমাদের সংস্কৃতিতে রয়েছে। সুতরাং এই যে নদী এবং নদীর তার চারপাশে বিভিন্ন মন্দির, মঠ, এগুলো তৈরি হওয়া, এগুলোর একটা কালচারাল ভ্যালু, সেক্ষেত্রেও কিন্তু নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া নদীতে প্রচুর পরিমাণ আমাদের বায়োডাইভার্সিফাইড যে মেটেরিয়াল গুলো, যেগুলো পুরো এলাকাকে একটা ফরেস্টেড রিজিয়নে পরিণত করতে পারে, যেরকম আমরা ম্যানগ্রোভের ক্ষেত্রে বলতে পারি, বা আমাদের যত নদী অববাহিকা আছে, যদি মানুষ এখানে ইনহ্যাবিটেড না হয়, দীর্ঘ সময় লাগবে না, মাত্র 10-15 বছরের মধ্যেই কিন্তু ফরেস্ট রিজিয়ন তৈরি করে ফেলতে পারবে। এবং তার সাথে সাথে বিভিন্ন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বিভিন্ন রকম বিশেষ ধরনের মাছ, বিশেষ করে গঙ্গার ডলফিন, এগুলোও কিন্তু এখন আজকালকার সময়ে একটা বায়োডাইভার্সিটি জোন হিসেবে ক্রিয়েট হচ্ছে, যে নতুন কোনো রিজিয়নকে ফরমেশন দেওয়া যায়, এবং দেখা যাচ্ছে সেগুলো ম্যাক্সিমামই কিন্তু নদী ভিত্তিক। ইকোনমিক্যাল ডাইমেনশনে দেখা যাচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার আজকের দিনে নতুন একটা সম্ভাবনা। এছাড়া প্রাচীন সময় থেকে ফিশারি, ট্রান্সপোর্ট, সাস্টেন, রুরাল ইকোনমিক, রুরাল কমিউনিটির ক্ষেত্রে এগুলোর কিন্তু তোমরা সবাই জানো যে এই ধরনের ফ্যাক্টরগুলো কিন্তু নদী আমাদের জীবনে প্রতিনিয়ত তাদের রোল প্লে করে যাচ্ছে। তো এখন আমি যদি ভারতবর্ষের নদী ব্যবস্থাকে আলোচনা করি, সেক্ষেত্রে আমি 4টে ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করব, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং যে নদীগুলো এখানে আলোচনা করছি, মজার বিষয় হচ্ছে অনেক নদী হয়তো আমি এখানে আনবো না। যেমন ভারতবর্ষের আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, তোমাদের নিজেদের পড়াশোনার খাতিরে পশ্চিমবঙ্গকে জানা ভীষণ দরকার। আমি ওটার আলাদা সেপারেট ভিডিও করব, যেটা এখানে হয়তো 2টো বা 1টা বা 3টে নদীর বেশি কিন্তু আমি মেজরিটিতে আনিনি। সে কারণ ভারতবর্ষ এত বড় একটা দেশ, যেখানে প্রত্যেকটা রাজ্যে অন্তত 20-25টা করে মিনিমাম মেজর নদী তাদের কনসিডারেশনে চলে আসে। সেক্ষেত্রে আমি সারা ভারতবর্ষের রেফারেন্সে যেগুলো খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিক এবং কালচারাল ভ্যালু রয়েছে, সেই নদীগুলোকেই আমি তোলার চেষ্টা করেছি। সেটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হতে পারে যে স্যার তাহলে কি আমাদের পশ্চিমবঙ্গের এই নদীগুলোর গুরুত্ব নেই? অবশ্যই আছে।
আমরা মাইক্রো স্কেলে এখন আলোচনা করছি না, এখন ম্যাক্রো স্কেলে আলোচনা করছি। সেই কারণে এই ডাইমেনশনটা আমরা এখন ভাববো না, আমরা যেগুলো মেজর সেটা নিয়ে আলোচনা করব। দেখো, নর্থ ইন্ডিয়ান রিভার প্রথম যে নদীটা আসে তার নাম হচ্ছে সিন্ধু। এই নদী আমাদের যদি বলা হয় কোথা থেকে সৃষ্টি হয়েছে, মান সরোবর, এটাকে মানস সরোবর আমি অনেক ইউটিউব ভিডিও যারা ব্লগিং করে তাদেরকেও দেখি বলতে যে মানস সরোবর, কথাটা একটুখানি হয়তো ঠিক করে নেওয়া উচিত, এটা কিন্তু মান সরোবর। ওকে, তিব্বতে বর্তমানে, তিব্বত এখন যেহেতু চায়না অকুপাই করে রেখেছে সেই কারণে আমরা চাইনিজ গভর্নমেন্টের আন্ডারেও বলতে পারি এটা। ট্রাভার্সেস লে লাদাখ, অর্থাৎ ইন্ডিয়াতে প্রবেশ করেছে লে লাদাখ দিয়ে এবং ধীরে ধীরে পাকিস্তানে গেছে এবং আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। এটা হচ্ছে তার জিওগ্রাফিক ফরমেশন। কত কিলোমিটার লেন্থ? সোর্স থেকে মাউথ অব্দি, অর্থাৎ উৎস থেকে মোহনা অব্দি 3180 কিলোমিটার গেছে, যেখানে বেসিন কভার পার্ট অফ চায়না, ইন্ডিয়া এবং পাকিস্তান, অর্থাৎ তিনটে কান্ট্রি এর মধ্যে কিন্তু তার প্রবাহ মাত্রা দেখা যাচ্ছে। মেজর ট্রিবিউটারি, যে যে উপনদীগুলো আমরা দেখতে পাই লেফট এবং রাইট, কিছু কিছু যেগুলো মেজর সেগুলোকে আমি লেফট রাইটে ভাগ করে দিয়েছি, যেগুলো মেজর নয়, কারণ এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে লেফট ব্যাংক ট্রিবিউটারি কোনটা বা উপনদী কোনটা আর রাইট ব্যাংক উপনদীগুলো কোনটা। তাহলে লেফট রাইটের রেফারেন্সে লেফটে হচ্ছে জাস্কর, সায়ক, গিলগিট এবং হুঞ্জার। এই চারটে নদী তোমরা একটু মাথায় রাখবে। দেখো, লেফট মানে হচ্ছে যেগুলো পাকিস্তান আফগানিস্তান হয়ে ঢুকছে, সেই কারণে এই নদীগুলো, আচ্ছা ট্রিবিউটারি মানে হচ্ছে কি উপনদী, যে নদীগুলো মেজর নদীতে এসে পতিত হয়েছে, তাই তো, সেগুলোকে আমরা বলবো উপনদী। আর এই উপনদীগুলোর জলেই যেহেতু নদীগুলো পুষ্ট হয় সেই কারণে উপনদীগুলোকেই আমরা কনসিডার করবো, শাখা নদী অর্থাৎ সাব ট্রিবিউটারি গুলোকে এখানে কনসিডার করছি না। তো লেফট ব্যাংক হচ্ছে জাস্কর, সায়ক, গিলগিট, হুঞ্জা। এর মধ্যে জাস্কর আমাদের ভারতবর্ষের একটা রিজিয়ন, কিন্তু বাকিগুলো সবই আফগানিস্তান পাকিস্তানের মধ্যে পড়ছে। রাইট ব্যাংক ট্রিবিউটারি এগুলো তোমরা সবই দেখেছো, দেখো ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সুতলেজ, পঞ্চ নদী, অর্থাৎ এই কারণেই আমরা পাঞ্জাব বলে থাকি। যাই হোক, আমি পরে আবার আসছি ডিটেলে। কি ফিচার দেখো, ব্যাকবোন অফ দ্য এনসিয়েন্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আমাদের প্রাচীন ভারতবর্ষের যে সিন্ধু সভ্যতা যেটাকে আমরা বলি, সেই সভ্যতার প্রাচীন ব্যাকবোন বলা যেতে পারে, অর্থাৎ মেরুদণ্ড, যেটা ফার্টাইল অ্যালুভিয়াল প্লেন অর্থাৎ পাঞ্জাব, ক্রিটিক্যাল ট্রান্সবাউন্ডারি রিভার যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে আমরা এই নদীকে প্রবাহিত হতে দেখছি। কারণ ক্রিটিক্যাল কেন? কারণ একদিকে পাকিস্তান, একদিকে আফগানিস্তান, কোন দিকে কতটা জল যাবে, এই সমস্ত কারণ নিয়েই কিন্তু একে বলা হচ্ছে ক্রিটিক্যাল ট্রান্সবাউন্ডারি রিভার। ট্রান্সবাউন্ডারি অর্থাৎ একটা দেশের মধ্যে তার প্রবাহমান নেই, সেই কারণে এই সমস্যা, কোন দেশে কতটা জল নেবে সেটা নিয়ে কিন্তু সমস্যা হয়। ইভেন এই 2025 সালে তোমরা জানো যে সিন্ধু ওয়াটার ট্রিটিকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে ভারতবর্ষের তরফ থেকে, সেই কারণে অনেকটা জলই কিন্তু পাকিস্তান থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং হয়তো এটা ন্যায্য আমি বা অন্যায্য সেসব নিয়ে কিছু বলছি না, কিন্তু মেন সমস্যা হচ্ছে যে এটা কিন্তু আমাদের ট্রান্সবাউন্ডারি একটা রিভার। এবং ইন্ডিয়া গট ইটস নেম ফ্রম ইন্দাস, অর্থাৎ এই যে ভারতবর্ষকে আমরা ইন্ডিয়া বলি সেই নামটা সম্ভবত এই ইন্দাস নদীটার থেকেই এসছে। কারণ গ্রিসেরা কিন্তু হিন্দু শব্দ উচ্চারণ করতে পারতো না, তারা এই নদীটাকে ইন্দু ইন্দু বলতে বলতে আমরা এখন অপভ্রংশ হিন্দুতে চলে এসেছি। আগে এটাকে বলা হতো সিন্ধু, মানে সিন্ধু এস উচ্চারণ করতে তারা পারতো না, সিন্ধুর এস উচ্চারণটা না পেরে তারা কি করেছে, ইন্দু ইন্দু করতে করতে আমরা তাকে দেখতে পেয়েছি ইন্দাস হয়ে যেতে। তো যাই হোক, কালচারাল এবং ইকোনমিক্যাল ভ্যালু, হিস্টোরিক্যাল লাইফ স্প্যানে দেখা যাচ্ছে যে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এবং মেজর সিটি যেমন করাচি, সমস্ত ক্ষেত্রে কিন্তু এরা ব্যাপকভাবে কিন্তু প্রভাব বিস্তার করছে এই নদীর। এবং ইকোনমিক্যালি এই নদী কিন্তু বলা যেতে পারে পাকিস্তানের মেন নদী। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দেবো, এগুলো একটু নোট ডাউন করবে। বই পড়ে অনেক কিছু হয়তো মাথায় থাকে না, কিন্তু ইউটিউবে অনেক কিছু ছোট্ট করে চলে আসে যেগুলো সহজে চলে আসে মাথায়। দেখো, নর্থ ওয়েস্ট ডাইরেকশন ফ্রম ইটস সোর্স, অর্থাৎ মূলত এটা গ্ল্যাসিয়েটেড কৈলাস রেঞ্জ থেকে, অর্থাৎ তিব্বতের মানসরোবর থেকে এটা আমরা সৃষ্টি হতে দেখছি, যার ফলে গ্লেসিয়ার অফ কৈলাস রেঞ্জ তিব্বত নিয়ার লেক মানসরোবর থেকে যখন তৈরি হচ্ছে, এর একটা জিনিস দেখো, 2900 কিলোমিটার বা তার থেকে একটু বেশি
এটা কিন্তু পুরোটাই প্রবাহিত হয়েছে পাকিস্তান এবং ইন্দো চায়না বর্ডারের উপর দিয়ে, মানে ভারতবর্ষের মধ্যে খুব সামান্য অংশই কিন্তু রয়েছে। তাহলে ভারতবর্ষের মধ্যে যে অঞ্চলটুকু আমরা পাবো সেটা সম্পূর্ণভাবেই ওই উত্তরের যে অঞ্চলটা সেই অঞ্চলটুকুর মধ্যে। এবং দেখো খুব ইম্পর্টেন্ট পার্ট এটা, ইট ইজ জয়েন্ড বাই দ্য জাসকর রিভার এট লে নিয়ার স্কারদু। স্কারদু বলে আমাদের লেতে একটা ছোট্ট শহর আছে স্কারদু। স্কারদুতে তোমরা যদি ঘুরতে যাও তাহলে জানতে পারবে এখানে জাসকর নদী, একটা নদী যেটা মানে আফগানিস্তান পাকিস্তানের ওখান থেকে এসছে, সেই অংশটা আমি একটু আগে কিন্তু দেখালাম, সেটা আমাদের স্কারদুতে এসে এই নদীতে পড়েছে। এরপরে ইট ইজ জয়েন্ড বাই দ্য সায়ক, এবং তারপরে সায়ক নদী পড়েছে। দ্য গিলগিট, গার্তাং, দ্রাস, সিগির, হুঞ্জা এরাও কিন্তু ধীরে ধীরে আর দ্য আদার হিমালয়ান ট্রিবিউটারি অফ দ্য ইন্দাস। এটা গিলগিট, গার্তাং, দ্রাস, সিগার, হুঞ্জা, এবং গিলগিট বালতিস্তান এইটাও পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, গার্তাং ভ্যালি সেটাও পাকিস্তানে পড়ছে। দ্রাস আমরা জানি যে আমাদের ইনহ্যাবিটেবল, প্রচন্ড পরিমাণে এত ঠান্ডা পড়ে এখনো, মানে সেই অঞ্চলটায় প্রায় -35-এর কাছাকাছি টেম্পারেচার এই বছরও চলে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কি কি পাচ্ছি? গিলগিট, গার্তাং, দ্রাস, সিগার, হুঞ্জা, এবং তার আগে সায়ক এবং আমাদের জাসকর, এই উপনদীগুলো কিন্তু ওই পাশ থেকে অর্থাৎ সিন্ধুর ডান পাশ থেকে এসে, রাইট সাইড থেকে এসে মিশেছে। অন্য দিক থেকে 5 মেজর ট্রিবিউটারি, যেগুলো আমাদের ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস এবং সতলুজ, এরা বাদিক থেকে এসে সিন্ধুতে পড়েছে। দ্য রিভার এমটিস ইনটু অ্যারাবিয়ান সি সাউথ অফ করাচি। করাচিতে গিয়ে কিন্তু আমাদের দক্ষিণে যে আমাদের আরব সাগর, সে দক্ষিণের দিকে ফ্লো করে আরব সাগরে পড়েছে। এই হচ্ছে আমাদের সিন্ধু নদীর মূল প্রবাহ, যেখানে আমরা ইন্দাস ভ্যালিকে, ইন্দাস সিভিলাইজেশনকে দেখতে পাচ্ছি। এবং ইন্দাস দেখো এতটা যাওয়ার পর করাচির কাছে পুরো সাউথে এসে ও আরব সাগরে পতিত হয়েছে। তো এই হচ্ছে মেন আমাদের ইন্দাস রিভার। এরপরে আসছে ঝিলাম। ঝিলাম দেখো টোটাল লেন্থ, আমাদের ভারতবর্ষের গুরুত্বপূর্ণ নদী তাই একে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ঝিলাম 724 কিলোমিটার, সংস্কৃত নেম, এটা 724 কিলোমিটার হচ্ছে লেন্থ, সংস্কৃত নেম হচ্ছে বিতস্তা। ওকে, এটা এই নামটাই হয়তো তোমরা বাংলাতে পড়ে এসছো, বিতস্তাকেই আমরা ঝিলাম বলে থাকি। দ্য নীলাম রিভার, বা আমরা যাকে কিষান গঙ্গা বলি, দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ দ্য ঝিলাম, অর্থাৎ নীলাম হচ্ছে ঝিলামের সব থেকে বড় উপনদী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে। The Jhelum has its source in a spring at Verinag in the Kashmir Valley. Kashmir Valley কোথায়? Kashmir Valley স্প্রিং অর্থাৎ ভেরিনাগ, ভেরিনাগ থেকে কিন্তু সৃষ্টি হয়েছে, কাশ্মীরের ভেরিনাগ। এটাকে বাংলায় ভৈরনাগও বলে, সেই কারণে এটা কিন্তু আসলে এইভাবে না দিয়ে, ভেরিনাগ না দিয়ে ভৈরনাগও দিতে পারে। It flows northward into উলার লেক। উলার লেকের নাম শুনেছো? কাশ্মীরে দুটো বড় বড় হ্রদ রয়েছে, একটা উলার আর একটা হচ্ছে ডাল হ্রদ, ডাল লেক। তো উলার লেকে গেছে এবং উলার লেক থেকে সাউথ ওয়ার্ডের দিকে বেঁকে গেছে। বড়ামুলা, বড়ামুলা হচ্ছে একটা, কাশ্মীর অঞ্চলে গেলে তোমরা জানো যে বড়ামুলা একটা বিস্তৃত ভ্যালি, খুব সুন্দর, যেখানে একটা জর্জ, একটা ছোট্ট একটা জর্জ বানিয়েছে। The river forms step-sided narrow gorge through পীর পাঞ্জাল রেঞ্জ। পীর পাঞ্জাল বড়মুলার কাছে একটা বড় একটা কিন্তু স্টেপ সাইডের প্রচন্ড খাড়া একটা জর্জ বানিয়েছে এবং মুজফ্ফরাবাদ এ পৌঁছেছে। The river takes a sharp hairpin bend southward and joins Chenab at ত্রিমু। ত্রিমুতে চেনাব নদী গিয়ে এ পড়েছে কোথায়? মুজফ্ফরাবাদ, পাকিস্তানে। তাহলে আমরা চেনাবের থ্রুতে ঝিলামকে ইন্দাস নদীতে পড়তে দেখব। ইন্দাস নদী বলাটা ঠিক নয়, ইন্দাস নদ, মানে আমাদের বাংলাতে নদ আর নদীর তো পার্থক্য রয়েছে, যদিও দুটোকেই ইংলিশে আমরা রিভার বলে থাকি। ভয়াবহতা, ভয়ানকতা প্রচন্ড বেশি, তো সেই কারণেই কিন্তু এই নামগুলো বাংলাতে অনেক বেশি বা সংস্কৃতে অনেক ভালোভাবে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের সিন্ধুর মূল গতিপথ।
আচ্ছা, এবার আসছে চেনাব। চেনাবকে আমরা সংস্কৃতে আশিকিনি নদী নামে জানি, আশিকিনি। এবং এটা দেখা যায় যে কনফ্লুয়েন্স অফ টু রিভার, দুটো নদীর মিলনে চেনাব তৈরি হয়েছে। একটা হচ্ছে চন্দ্র আর একটা ভাগা, চন্দ্র আর একটা ভাগা। এবং নিয়ার কেলং ইন দা লাহুল অ্যান্ড স্পিটি ডিস্ট্রিক্ট ইন দা ইন্ডিয়ান স্টেট অফ হিমাচল প্রদেশ, অর্থাৎ লাহুল এবং স্পিতি হিমাচল প্রদেশের এই অংশে আমরা কেলং এর কাছে চন্দ্র এবং ভাগাকে মিলে চেনাব নদীকে তৈরি হতে দেখছি, যে কারণে চেনাবকে আমরা বাংলায় চন্দ্রভাগাও বলে থাকি। ওকে, আচ্ছা, ভাগা রিভার অরিজিনেট ফ্রম সূর্যতাল লেক, সূর্যতাল লেক থেকে। সূর্যতাল, তাল আবার লেক দুটো পাশাপাশি দেওয়া ঠিক নয়। সূর্যতাল থেকে তৈরি হয়েছে, কারণ তাল বলতেই লেককে বোঝায়। সূর্যতাল থেকে তৈরি হয়েছে কোথায়? বড়লাচালা পাস। বড়লাচালা পাস হিমাচল প্রদেশে একটা বিশাল বড় উচ্চতায় অবস্থিত পাস, খুব অধিক উচ্চতায়। বড়লাচালা পাশে অনেকেই এখন মাউন্টেনারিং করতে যাচ্ছে, ট্রেকিং করতে যাচ্ছে, অনেকে বাইক নিয়ে পৌঁছে যাচ্ছে। তো সেখানে এটা তৈরি হয়েছে। চন্দ্র রিভার কোথায় তৈরি হয়েছে দেখো, গ্লেসিয়ার ইস্ট অফ দা সেম পাস, অর্থাৎ এই চন্দ্রতাল লেক থেকে এই নদীটি তৈরি হয়েছে হিমাচল প্রদেশে। নেক্সট হচ্ছে দেখো, ইট ফ্লোস থ্রু দা জম্মু রিজিয়ন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ইনটু দা প্লেন অফ পাঞ্জাব, এবং তারপরে পাঞ্জাবে ঢুকেছে, পাকিস্তানে গিয়ে এ কি করেছে, আমাদের সিন্ধু নদে গিয়ে পড়েছে। তো এই হচ্ছে আমাদের মূল আখ্যান চেনাব নদীর। চেনাবের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বা চন্দ্রভাগার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি, যেগুলো বই খুঁজে পেতে একটু সময় লাগে। সালাল ড্যাম 690 মেগাওয়াট হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্রজেক্ট এখানে তৈরি হয়েছে রিয়াসি কাছে। রিয়াসি হচ্ছে আমাদের একটি জায়গা হিমাচল অঞ্চলে রয়েছে। সালাল ড্যাম 690 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এরপরে দুলহাস্তি হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট কোন নদীর তীরে, এমসিকিউ দিয়ে বসলো। দুলহাস্তি হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্ট, যেখানে 390 মেগাওয়াট পাওয়ার প্রজেক্ট রয়েছে, যেটা কোথায়, কিস্তোয়াড় ডিস্ট্রিক্ট, পাকাল দুল ড্যাম, এ প্রপোজড ড্যাম অন ট্রিবিউটারি অফ মারুসোদর রিভার ইন কিস্তোয়াড় ডিস্ট্রিক্ট। এটাও কিন্তু একটা প্রপোজাল, কাজ চলছে, মাঝে মাঝে বন্ধ থাকছে, কিন্তু এটা রয়েছে। র্যাটল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, an under construction power station in Kishtwar district. Kiru hydroelectricity power project 624 megawatt proposed located in Kishtwar district. Koar hydroelectricity power project 540 megawatt power project located in Kishtwar district. দেখো Kishtwar district এর এতগুলো পাওয়ার প্রজেক্ট সব চন্দ্রভাগার উপর। বি কেয়ারফুল, সবকটা কিন্তু লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা দেখো এই হচ্ছে আমাদের চেনাব। আমি একটু মার্কিং করে দিই, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দিস ইজ চেনাব। এই যে নেমে আসছে চন্দ্রভাগা, এ পাশে আসছে ঝিলাম, হ্যাঁ, চন্দ্রভাগা ঝিলাম নেমে আসছে এবং একসাথে মিশছে। চলো দেখো, নেক্সট হচ্ছে রবি। রবি রিভার, যাকে আমরা পুরুষিনী বা ইরাবতী বলি, বর্তমানে আমরা অনেকে একে ইরাবতী বা রবি বলি, এর আগের নাম ছিল পুরুষিনী। কোথায় ছিল? অরিজিনেট ফ্রম নর্দার্ন ফেস অফ রোটাং পাস। আমরা রোটাং পাসের নাম শুনেছি, হিমাচল প্রদেশে অবস্থিত। সেখান থেকে এই নদী সৃষ্টি হয়ে বারাব্যাং অর্থাৎ ধৌলাধর রেঞ্জ অতিক্রম করে হিমালয়ে, সেখান থেকে কিন্তু আমাদের সিন্ধু নদে এসে মিলেছে। আচ্ছা নেক্সট দেখো বিয়াস। বিয়াস নদীর ক্ষেত্র, এর নাম আগের নাম ছিল বিপাশা বা আর্গিকিয়া। Argykia. The Bias originate near the Rotang Pass at the height of 4062 meter above sea level, অর্থাৎ 4062 মিটার উচ্চতায় তৈরি হয়েছে। On the southern end of Pir Panjal range, Pir Panjal যে হিমালয় পর্বতের পরবর্তী যে অংশ পীর পাঞ্জাল, সেখানকার দক্ষিণ ভাগে তৈরি হয়েছে। ক্লোজ টু দা সোর্স অফ রবি, রবির উৎসের কাছাকাছি। ইট ক্রসেস, তার মানে এটাও প্রশ্ন হতে পারে যে নদীর রবি নদী বা ইরাবতীর কাছাকাছি নদী কোনটি? হ্যাঁ, ইট ক্রসেস দ্য ধৌলাধর রেঞ্জ এন্ড ইট টেকস এ সাউথ ওয়েস্টার্লি ডাইরেকশন এন্ড মিট দ্য সতলুজ রিভার, অর্থাৎ এ কিন্তু শতদ্রুতে এসে মিশেছে এবং হারিকে ইন পাঞ্জাব, পাঞ্জাবের হারিকিতে। ইট ইজ এ কম্পারেটিভলি স্মল রিভার হুইচ ইজ অনলি 460 কিলোমিটার লং, অর্থাৎ ছোট কিন্তু
ইন্ডিয়ান টেরিটরিতে এর পার্ট কিন্তু মাত্র 460 কিলোমিটার। আমাদের ইন্দাস ডলফিন অর্থাৎ সিন্ধু নদে যে ডলফিন পাওয়া যায় সেখানে আমরা এই বিয়াসে কিন্তু এই ডলফিন গুলোকে দেখতে পাবো। এছাড়া পং ড্যাম বিয়াসের উপর অবস্থিত, এটাও একটা গুরুত্বপূর্ণ সোর্স তোমাদের দিয়ে দিলাম। আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে সতলুজ, বাংলায় বলে শতদ্রু। সতলুজ রিভার, সতলুজ রাইজেস নিয়ার দ্য মানসারোভার লেক ইন ওয়েস্টার্ন টিবেট। এটাও কিন্তু মানসারোভার থেকে তৈরি হয়েছে। শুধুমাত্র ব্রহ্মপুত্র বা ইন্দাস এগুলোর কথা শুনলেই হবে না, শতদ্রুও কিন্তু আমাদের মানসারোভার থেকে শুরু হয়েছে। ইট টেকস এ নর্থ ওয়েস্টার্লি কোর্স আপ টু দ্য শিবকিলা ভাকরা ড্যাম, কারচাম ওয়াংটু হাইড্রোইলেকট্রিসিটি প্ল্যান্ট অ্যান্ড দ্য নাথপা ঝাকরি ড্যাম। ভাকরা ড্যাম কার উপর? ভাকরা ড্যাম হচ্ছে শতদ্রুর উপর, মনে থাকে যেন, সতলুজের উপর। কারচান ওয়াংটু হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট কার উপর? শতদ্রুর উপর। অ্যান্ড নাথপা ঝাকরি ড্যাম কার উপর? শতদ্রু নদীর উপর। এবং এ কোথায় গিয়ে মিশেছে? বিয়াস, বিয়াসের উপর গিয়ে পড়েছে পাঞ্জাবের হারিকিতে। ওকে, ফ্রম নিয়ার ফিরোজপুর টু ফাজিলকা it forms the boundary between India and Pakistan for nearly 120 কিলোমিটার। এত গুরুত্বপূর্ণ, একে আমরা ট্রান্সবাউন্ডারি রিভার বলে থাকছি। খুব ইম্পর্টেন্ট এটা। ট্রান্সবাউন্ডারি কেন বলছি? কারণ এ 120 কিলোমিটার লম্বা আমাদের ভারত আর পাকিস্তানের একটা বিশাল বড় অঞ্চল নিয়ন্ত্রণ করছে। এই পাশ থেকে আমরা দাঁড়িয়ে দেখবো ইন্ডিয়ান টেরিটরি থেকে পাকিস্তান, ও পাশ থেকে ওরা পাকিস্তান থেকে দাঁড়িয়ে দেখবে ইন্ডিয়া। এরপরে যে নদী আমাদের ভারতবর্ষের মা স্বরূপিণী, সেই গঙ্গা, সেই গঙ্গা নদীর সম্বন্ধে আমরা জানবো। একে কিন্তু আমরা নদীই বলবো। সিন্ধু একটা নদ, কারণ ওর জলরাশির ভয়াবহতা প্রচন্ড বেশি, প্রচন্ড শক্তিশালী আওয়াজ করে সে নেমে আসছে, জর্জেস তৈরি করছে। অন্যদিকে গঙ্গাতে কিন্তু সেই রকম, সেই যে সিন্ধুর কম্পারেটিভলি অনেক বেশি শান্ত, সেই কারণে একে নদী আমরা বলছি। The Ganga originate at Bhagirathi from the Gangotri glacier in Uttarkashi district of Uttarakhand. দেখো, এটা কিন্তু গঙ্গার অরিজিনেট পয়েন্ট বলছে না, এটা হচ্ছে ভাগীরথী গঙ্গোত্রী থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, অনেকেই কিন্তু এটা গন্ডগোল করে বসে। নেক্সট হচ্ছে দেখো অলকনন্দা রিভার, তার মানে গঙ্গার নাম নিচ্ছে ভাগীরথী হিসেবে গঙ্গোত্রী থেকে, পরে নাম চেঞ্জ হচ্ছে, আমি পরে আসছি। দেখো, অলকনন্দা রিভার ভাগীরথীতে দেবপ্রয়াগের কাছে এসে মিশেছে। আচ্ছা, গঙ্গা ডিসেন্ডস ফ্রম দা হিল ইনটু প্লেন এরিয়া ফার্স্ট অ্যাট হরিদ্বার, তার মানে গঙ্গা সমতলে পড়েছে কোথায়? হরিদ্বারে এসে। ইট ইজ জয়েন্ড বাই দ্য যমুনা অ্যাট এলাহাবাদ, অর্থাৎ এখনকার যে প্রয়াগরাজ, সেই প্রয়াগরাজে এসে এই প্রয়াগরাজের এই অংশটাকে বলে ত্রিবেণী সঙ্গম। তোমরা জানো যে এই বছর মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল, সেটা কিন্তু এই যমুনা এবং যে গঙ্গা উভয়ের মিলন ক্ষেত্র প্রয়াগরাজ, সেখানে একে আমরা ত্রিবেণী সঙ্গম বলি। নিয়ার রাজমহল হিল ইট টার্নস টু দা সাউথ ইস্ট, এবং রাজমহলের কাছে এসে দক্ষিণ পূর্ব দিকে ঘুরে গেছে। এট ফারাক্কা, ওয়েস্ট বেঙ্গলের ফারাক্কার কাছে, ইট বাইফার্কেট ইনটু ভাগীরথী হুগলি ইন ওয়েস্ট বেঙ্গল। আমাদের ভাগীরথী হুগলি নামে একটা ডান দিকে শাখা নিয়েছে, যদিও এটা একটা খাল বিশেষ হিসেবে আমরা স্যাটেলাইট ইমেজকে জুম করলে দেখতে পাবো। একদম স্ট্রেট এসে একটা নদী ফরমেশন নিয়েছে, সেটার নাম হচ্ছে ভাগীরথী হুগলি। যদিও এখানে একটু কনসিডারেশন বলার, যে ভাগীরথী হুগলি আমরা কিন্তু অনেকটা পার্টকে আমরা বলি ভাগীরথী, তারপরে আমরা ওই মোটামুটি ভাবে যেখানে জলঙ্গি নদী মিশেছে আমাদের নবদ্বীপ অঞ্চলে, ঠিক সেইখান থেকে এর নাম হয়েছে ভাগীরথী হুগলি। তার আগের অংশটুকুকে কিন্তু শুধুই ভাগীরথী বলা হয়। এখানে পদ্মা নামে সেটা চলে গেছে হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশে গিয়ে পদ্মা নাম নিয়ে যখন বাংলাদেশে প্রবাহিত হচ্ছে, সেখানে উপর থেকে এসেছে আরেকটা নদী ব্রহ্মপুত্র, আমি সেটা পরে আলোচনায় আসবো, নাম হয়ে গেছে তখন তার নাম মেঘনা। তো এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। ব্রহ্মপুত্র অর দ্য যমুনা অ্যাজ ইট ইজ নোন হেয়ার জয়েন্স পদ্মা মেঘনা। ওকে, দেখো ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে ঢুকছে নাম হয়ে যাচ্ছে তার যমুনা, গঙ্গা যখন বাংলাদেশে ঢুকছে তার নাম হয়ে যাচ্ছে পদ্মা।
আবার এই যমুনা আর পদ্মা যখন মিশছে তখন তার নাম হয়ে যাচ্ছে মেঘনা। বিশেষভাবে এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। দ্য টোটাল লেন্থ অফ দ্য গঙ্গা রিভার ফ্রম ইটস সোর্স টু মাউথ, এটা মেজার করা খুব ডিফিকাল্ট, কারণ মাঝে মাঝেই কোর্স চেঞ্জ হয়। আজকে আমি বলছি যে হুগলি নদী মিশিয়ে এর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। হয়তো মেপে দেখা গেল, স্যাটেলাইট ইমেজারি ক্রস সেকশন করে 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 গিয়ে দেখা গেল যে তার দৈর্ঘ্য প্রায় 2700 মিটার, 2700 কিলোমিটার হয়ে গেছে। তো এগুলো কিন্তু চেঞ্জেস হয়, কারণ কোর্স ডান দিক বাদিকে ঘুরছে, বেরোচ্ছে, কমছে, এটা একটা অ্যাজাম্পশন বেসড। এটা নিয়ে প্রশ্ন করলে এখন কিন্তু যে কমিটি প্রশ্ন করবে তারাও কিন্তু বিপদে থাকবে। সুতরাং আমার মনে হয় না যে দৈর্ঘ্য বিশেষের উপর প্রশ্ন হওয়া উচিত। দেখো, এই হচ্ছে গঙ্গা, যেখানে আমরা হরিদ্বারে দেখলাম এ সমতল ভূমিতে এসে পড়লো, তারপরে ধীরে 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 এখানে এসে আমাদের ফরাক্কার কাছে বিহারের রাজমহল পেরিয়ে যখন পড়লো তখন দেখো দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ফরাক্কার কাছে এসে একদিকে পদ্মা হয়ে যাচ্ছে, আর একদিকে আমাদের ভাগীরথী হুগলি নামে পরিচিত হচ্ছে। এই যে শার্প বেন্ডিংটা, এটাই হচ্ছে রাজমহল পাহাড়। ওকে, আচ্ছা দেখো নেক্সট, ন্যাশনাল ওয়াটারওয়ে। তোমরা জানো হয়তো ভারতের জলপথ অনেকগুলো নামে পরিচিত, এটা খুব গুরুত্বপূর্ণ জলপথ। ন্যাশনাল ওয়াটারওয়ে 1 পাসেস থ্রু ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশ এবং সার্ভ মেজর সিটি, মানে এই সমস্ত অঞ্চলগুলোকে কানেক্ট করেছে। কেন? কারণ এগুলো ব্যাপক পরিমাণে হিন্টারল্যান্ড, যেমন হলদিয়া, হাওড়া, কলকাতা, ভাগলপুর, মুঙ্গের, পাটনা, গাজীপুর, বারাণসী, আলাহাবাদ মানে প্রয়াগরাজ, এদেরকে কিন্তু কানেক্ট করে আজকে ইকোনমিক্যালি একটা বিরাট বড় পার্সপেক্টিভকে সে কন্ট্রোল করছে। সেই কারণে এটার নাম দেওয়া হয়েছে জাতীয় জলপথ 1। গঙ্গার ডান সাইডের যে উপনদীগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যমুনা, সোন, তামসা, এরকম আরো আছে, আমি পরে বলছি। লেফট ব্যাংকের মধ্যে রয়েছে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি, মহানন্দা। এরা কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখব গঙ্গা এসে মিশেছে। কিছু ইনফরমেশন একটু দেওয়ার দরকার, এটা একটু মনে রাখবে, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দরকার পড়লে ম্যাপ খুলে নেবে, ইউটিউবে বা গুগলে সার্চ করে নেবে। দেখো, অলকনন্দা নদী যেখানে মিট দা ধৌলি গঙ্গার সাথে মিশছে, সেই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। কি নাম নিচ্ছে বিষ্ণুপ্রয়াগে? বিষ্ণুপ্রয়াগের নাম আসছে অলকনন্দা নদী এবং ধৌলি গঙ্গা, দুটো নদী। এরপর নন্দাকিনী নদী অর্থাৎ নন্দাকিনী রিভার নন্দপ্রয়াগে এসে ওই বিষ্ণুপ্রয়াগের শাখাটার সাথে মিশছে। এবার এই নন্দপ্রয়াগের পরে পিন্ডার নদী কর্ণপ্রয়াগে এসে ওই শাখাটার সাথে মিশছে। দ্য মন্দাকিনী রিভার অ্যাট রুদ্রপ্রয়াগ ফাইনালি রুদ্রপ্রয়াগে এসে ওই যে উপর থেকে শাখাটা নাম ছিল তার সাথে মন্দাকিনী রিভার এসে মিশলো কোথায়? রুদ্রপ্রয়াগে। এবার যখন রুদ্রপ্রয়াগ পেরিয়ে গেল তখন ভাগীরথী যে উপর থেকে বয়ে আসছিল দেবপ্রয়াগে এসে, রুদ্রপ্রয়াগের নিচে দেবপ্রয়াগে এসে নাম নিল এই মন্দাকিনী এর ভাগীরথী যেখানে মিশলো সেই জায়গাটার নাম হয়ে গেল কি? গঙ্গা। তাহলে গঙ্গার শাখা, গঙ্গার উৎস অ্যাকচুয়ালি কিন্তু নাম যেহেতু গঙ্গা শুরু হচ্ছে কোথা থেকে? দেবপ্রয়াগ থেকে। এটাই কিন্তু এর অ্যাকচুয়াল উৎস হওয়া উচিত, এটা আমার মতামত। কিন্তু বইতে তো এর উৎস ভাগীরথী সোর্সকে দেওয়া হয়েছে, এই নিয়ে কিন্তু একটু মতবিরোধ থাকবে। যদি গঙ্গার উৎসে অপশন থাকে দেবপ্রয়াগ, তাহলে কিন্তু উত্তর দেবপ্রয়াগই ঠিক মারবে। এটা কিন্তু একটু, আমি জানি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে, কিন্তু তাও তোমরা এটাকে অনেক বেশি বেস্ট মনে করবে, কারণ এটাই আসল তথ্য আমার মনে হয়। কারণ ভাগীরথীর উৎস তো গোমুখ, কি করে সেটা গঙ্গার উৎস হয়? সেটা হয়তো জলপ্রবাহে, তাহলে তো নন্দপ্রয়াগের যে আমাদের নন্দাকিনী রিভার আছে তার সোর্সকেও বলা যেতে পারে। সুতরাং এইভাবে কিন্তু বিচার করলে হবে না। আচ্ছা, নেক্সট আসছে দেখো যমুনা রিভার। এবার যমুনা কিন্তু গঙ্গার উপনদী, এটা মাথায় রাখতে হবে, কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ নদী, সেই কারণে একে আমরা গুরুত্ব মেজর বলেই আখ্যান দেব। অরিজিনেটিং ফ্রম যমুনোত্রী গ্লেসিয়ার at 6387 মিটার হাইট is the longest and largest tributary of গঙ্গা। 6387 এই হাইটটা নিয়েও কিন্তু সমস্যা হতে পারে,
অনেক বইতে 6402 মিটারও হতে পারে। 1376 কিলোমিটার দীর্ঘ, সব থেকে বড় উপনদী। ইট হোল্ড ডিপ মাইথোলজিক্যাল ইম্পর্টেন্স, sister of Yama, and is closely linked to Lord Krishna childhood story in Mathura and Vrindavan. মথুরা বৃন্দাবনের পাশ দিয়ে যমুনা প্রবাহিত, সেই কারণে কৃষ্ণের চাইল্ডহুড মেমোরির অনেক গল্পই এই যমুনার সাথে কানেক্টেড রয়েছে, সেই কারণে গ্রেট সিগনিফিকেন্স ভারতের সভ্যতার ক্ষেত্রে রয়েছে। Historically, it was clean enough for drinking in Delhi and served as vital trade and cultural lifeline. একটা সময় কিন্তু যমুনার জল মুখে এমনিই পান করা যেত, আজকে কিন্তু সেটা নেই। Especially during the Mughal era, feeding monument like the Taj Mahal, বলা যেতে পারে সেখানকার মানুষদের কিন্তু পুরোটাই ভরণ পোষণ যমুনাই করেছে। কিন্তু আজকে দেখো কি অবস্থা, যমুনা ক্লিনিং ড্রাইভ চলছে, 3 বছর তার সময় লাগবে, এতটাই জঘন্য অবস্থা তৈরি করেছে। আরো সমস্যা করে যখন আমরা জানি যে ওই ছট পুজো হয়, তখন কি পরিমাণ ফেনা তৈরি হয়, এত কেমিক্যাল সেখানে চলে আসছে যে যমুনার জল আর কিন্তু পবিত্র নেই। দেখো অদ্ভুত ব্যাপার, আমাদের এটা কনটেক্সটে বলা উচিত, আমরা ভারতবাসীরা নদীগুলোকে মা, পুজো দি, সংস্কৃতি মানি, মা হিসেবে গণ্য করি, পবিত্র অনুভব করি, অথচ দেখো আমরাই সব থেকে বেশি নদীগুলোকে নোংরা করি। আর অন্যদিকে ইউরোপ, জার্মান বা অন্যান্য যে ইউরোপের রাষ্ট্রগুলো রয়েছে, তারা নদীকে হয়তো কালচারালি এইভাবে ভাবে না, কিন্তু মজার বিষয় তাদের যে কোনো পজিশনে দাঁড়িয়ে তাদের জল কিন্তু ড্রিঙ্কেবল। তো এটা কিন্তু অদ্ভুত একটা প্যারামিটার, যারা সংস্কৃতি থেকে অনেক বিচ্যুত কিন্তু তারা নদীর ইম্পর্টেন্স জানে, আর আমরা নদীর ইম্পর্টেন্স জেনেও আমরা নদীকে নোংরা করছি। এটা পুরোটাই হয়তো একটু কোথাও এডুকেশন, পলিটিক্স এই ব্যাপারগুলো চলে আসে, সেই কারণে হয়তো আমরা সঠিকভাবে জ্ঞান লাভ করে উঠতে পারিনি বা পেরেও হয়তো একটু পিছিয়ে রয়েছি। এই মানসিকতাগুলো থেকে কিন্তু আমাদের দূরে সরে আসা উচিত। যাই হোক, দেখো যমুনা নদীর এই হচ্ছে প্রবাহ পথ, যমুনা নেমে এসছে এবং এলাহাবাদে আমাদের যে প্রয়াগরাজ সেখানে এসে যমুনা গঙ্গার সাথে মিশেছে। আচ্ছা, এরও কিছু উপনদী আছে, সেগুলো আমি আসছি পরে। আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে ঘাঘরা বা ঘরঘরা। তিব্বতের কার্নেলিতে উৎপন্ন হয়েছে, ফ্লোস থ্রু নেপাল, এন্টার ইন্ডিয়া, ইউপি, জয়েন্স গঙ্গা, গঙ্গাতে এসে মিশেছে। ট্রিবিউটারি হচ্ছে সারদা, রাপ্তি, লিটিল গন্ডক এবং পুয়ানা। লার্জেস্ট লেফট ব্যাঙ্ক গঙ্গা ট্রিবিউটারি, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে সব থেকে বড় হচ্ছে আমাদের ঘাঘরা। পেরিনিয়াল উইথ হেভি স্নোমেল, প্রচন্ড পরিমাণে জল নিয়ে আসে কারণ বরফ গলা জলে পুষ্ট। ইরিগেট নর্থ বিহার, পুরো নর্থ বিহারকে প্রবাহিত হচ্ছে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, মানে একটা বেশ মজাদার প্রশ্ন হতে পারে যে লার্জেস্ট লেফট ব্যাঙ্ক গঙ্গার কোন নদী? সবাই তো যমুনাকেই ধরে বসবে, কিন্তু এ কিন্তু লেফট ব্যাঙ্ক, যমুনা কিন্তু রাইট ব্যাঙ্ক। আচ্ছা, নোন ফর ব্রেডেড চ্যানেল, আমরা যে বিনুনি আকৃতির নদী প্রণালী জানি সেটা ঘরঘরাতে ব্যাপক পরিমাণে রয়েছে এবং ফ্রিকোয়েন্ট ফ্লাডিং হয়, প্রত্যেক বছরই বন্যা হয়। ঘরঘরা রিভার নোন অ্যাজ কার্নালি, কার্নালি নামে পরিচিত তিব্বতে, অ্যান্ড নেপাল, সরয়ু ইন পার্ট অফ বিহার, বিহারের বেশ কিছু জায়গায় একে সরয়ু নদীও বলা হয়। is one of the cleanest and major Himalayan tributary of the Ganga, গঙ্গার সব থেকে পরিষ্কার নদীগুলোর মধ্যে, উপনদীগুলোর মধ্যে এটা একটা, and hold great hydro power potential in Nepal, নেপাল থেকে কিন্তু আমরা এর জলে যে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হয় সেটা কিনি। It is historically linked to the Ramayan supported endangered species like the Ganges river dolphin, প্রচুর গঙ্গা রিভার ডলফিনও এখানে দেখা যায়, এবং ভাইটাল ইকোলজিক্যাল ফ্লাডপ্লেন রিসোর্সও কিন্তু হিসেবে আমাদের এই ঘরঘরা বিখ্যাত। এই হচ্ছে আমাদের ঘরঘরা নদী নেমে এসছে, দেখো এই পথে নেমে এসে গঙ্গার সাথে মিশেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গন্ডক। গন্ডক নেপালের হিমালয় থেকে নেমে এসছে, বিহার উপর দিয়ে প্রবাহিত হয়ে পাটনার উপর দিয়ে গিয়ে গঙ্গায় পড়েছে গন্ডক নদী। কালীগণ্ডকী, ত্রিশূলী, বুধিগণ্ডকী বা গন্ডক, এই তিনটে এর প্রধান উপনদী।
প্রচুর অ্যালুভিয়াম সাপোর্ট করে এবং তার ফলে আমাদের গঙ্গাতেও প্রচুর পলি চলে আসে। ক্রুশিয়াল ফর ইরিগেশন, সাপোর্ট রিজিয়ন এগ্রিকালচার, প্রচুর চাষবাস ভালো হয়। গন্ডক ইজ ফর্মড বাই দ্য কনফ্লুয়েন্স অফ দ্য কালীগন্ডকী অ্যান্ড ত্রিশুলী। ত্রিশুলী এবং কালীগন্ডকী মিলেই কিন্তু আমরা এই নদীকে দেখতে পাচ্ছি। উইথ দ্য কালীগন্ডকী ভ্যালি বিং ওয়ান অফ দি ওয়ার্ল্ডস ডিপেস্ট জর্জ, বিশ্বের অন্যতম গভীর গিরিখাত কিন্তু এই নদীতে রয়েছে, কালীগন্ডকীতে। Its fertile floodplain in Bihar are prone to sudden course changes due to heavy silt deposition. প্রচুর পরিমাণ নদী ডান্দিক বাদিক করতে থাকে এবং কারণ হচ্ছে গঙ্গা নদীতে মেশার আগে এর প্রচুর পলির রাশির চাপ, তার ফলে এবং তার সেটাকে সাপোর্ট না করতে পারার জন্যই কিন্তু নদী আপ ডাউন উপর ডান্দিক বাদিক শিফট হতে থাকে। এই কারণে ব্রেডেড চ্যানেলও দেখা যায়। এর পরের যে নদী সিস্টেম তার মধ্যে পড়ছে কোশি। তিব্বত বা নেপাল থেকে তৈরি হয়েছে। সুনকোশি, অরুণ, তমুর, সপ্তকোশি এবং তারপরে বিহারে প্রবেশ। তার মানে তিব্বত থেকে নামতে নামতে প্রচুর নাম চেঞ্জ করেছে। ব্রেডেড, প্রচুর পরিমাণে এখানে বিনুনি আকৃতির শেপ দেখা যায়। আনপ্রেডিক্টেবল কোর্স, কখনোই দেখা যায় না এক জায়গায় স্থির আছে, ডান্দিক বাদিক হতে থাকে। এই কারণে এই নদীগুলো না দেখো লেন্থ মেজার করা যায় না, সেই কারণে লেন্থ আমি দিইনি। নোটোরিয়াস ফ্লাড, প্রচুর পরিমাণে বন্যা হয়, সেই কারণে একে সরো অফ বিহার বলা হয় কোশি নদীকে। হাই সিল্টেশন, প্রচুর পরিমাণ পলি জমে। ফর্মস লার্জ ফ্লাড প্লেন, প্রচুর বড় বিস্তৃত ফ্লাড প্লেন আছে। ইট ইজ infamous as the sorrow of Bihar due to its unpredictable shifting course and frequent devastating flood. ব্যাপক ফ্লাড এবছরও হয়েছে। হাই সিলিটেশন ফ্রম হিমালয়ান ইরোশন মেক্স ইট চ্যানেল হাইলি ব্রেডেড অ্যান্ড আনস্টেবল, প্রচন্ড পলি নেমে আসে এবং এর চ্যানেল কিন্তু কখনো এক জায়গায় স্থির থাকে না। Despite this hazard, it creates fertile floodplain that support intensive agriculture in Bihar. আজকে বিহারের এত দুঃখ ঘটালেও বন্যা সরে যাওয়ার পর যে পলিটা রেখে যায় তার ফলে এক বছরেই কিন্তু বিহারের ইকোনমি ঘুরে যায়। নেক্সট হচ্ছে সোন নদী। অমরকন্টক প্লেটু মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু ধীরে ধীরে নর্থ ইস্টে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে বিহারে গঙ্গাতে এসে মিশ্রিত করেছে পাটনাতে। ট্রিবিউটারি গোপাদ, রিহান্দ, কানহার, জহিলা, নর্থ কোয়েল। এই নর্থ কোয়েল নদী কিন্তু তোমরা প্রচুর টোপোশিট করতে পেয়েছো, এ কিন্তু সোন নদীর উপনদী। ওয়াইড ভ্যালি, প্রচুর বড় উপত্যকা। ডিপ জর্জ, সিগনিফিকেন্ট ফর কোলফিল্ড। সিংরাউলি, তোমরা জানো কোল ব্যবসার জন্য বিখ্যাত। সিংরাউলি কোলফিল্ড সোন নদীর তীরে এখানে অবস্থিত। চম্বল, চম্বলের খাড়ি তোমরা জানো, চম্বল ঘাটি বিখ্যাত। বীরাপ্পান যে আমাদের চন্দন কাঠ বিক্রি করতো চোরাই পথে, সেই চম্বলের ঘাটিতে গিয়েই থাকতো। বিন্ধ্য রেঞ্জ অর্থাৎ বিন্ধ্য পর্বত। মৌয়ের কাছে মধ্যপ্রদেশে ফ্লোজ তৈরি হয়ে কোথায় গেছে? মধ্যপ্রদেশ হয়ে রাজস্থানে গিয়ে যমুনা, উত্তরপ্রদেশ আবার ঘুরে যমুনায় এসে মিশেছে, উত্তরপ্রদেশের যমুনাতে। ট্রিবিউটারি হচ্ছে কে? বানস, পার্বতী, শিপ্রা, কালী, সিন্ধ, এগুলো হচ্ছে এর মেন ট্রিবিউটারি। বৈশিষ্ট্য কি? ফেমাস র্যাভাইন, বিখ্যাত যে র্যাভাইন মানে কি? ব্যাডল্যান্ড। আমরা বিখ্যাত বলি চম্বল ব্যাডল্যান্ড, এবং এর মধ্যেই বীরাপ্পান লুকিয়ে থাকতো। ওয়াইল্ড ল্যান্ডস্কেপ, বিখ্যাত প্রোটেক্টেড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এবং রাজস্থানের এগ্রিকালচারকে ব্যাপকভাবে হেল্প করে আমাদের এই চম্বলের ঘাটি বা চম্বল নদী। নেক্সট হচ্ছে বেতোয়া। বেতোয়া আরেকটি নদী যে বিন্ধ্য থেকে সৃষ্টি হয়েছে, মধ্যপ্রদেশের পথে তৈরি হয়ে কোথায় গেছে? নর্থ ইস্টে ফ্লো হয়ে যমুনাতে পড়েছে। হালালি এবং জামিনী, এই দুটো হচ্ছে মেন ট্রিবিউটারি। ক্রসেস বুন্দেলখন্ড, সাপোর্ট ইরিগেশন প্রজেক্ট, হিস্টোরিক টাউন অফ অর্চনা। এই অর্চনা বা অর্চা, এই অর্চা টাউন ইতিহাসে বিখ্যাত, সেটা তৈরি হয়েছিল বেতোয়ার পাশে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। কেন বিন্ধ্য রেঞ্জ থেকে উদ্ভূত হয়েছে মধ্যপ্রদেশের এবং ধীরে ধীরে যমুনাতে গিয়ে মিশেছে বান্দাতে। সোনার এবং বার্মা হচ্ছে এর উপনদী। ফ্লোস থ্রু পান্না টাইগার রিজার্ভ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে পান্না টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত? কেন।
মেজর ওয়াটার টু বুন্দেলখন্ড, বুন্দেলখন্ডের সব থেকে বড় জলের যে উৎস সেটা দেয় কেন। এরপরের নদী হচ্ছে রামগঙ্গা, রামগঙ্গার উৎপত্তি গাড়োয়াল উত্তরাখণ্ডের এবং উত্তরপ্রদেশে গঙ্গাতে এসে মিশেছে। কি ফর এগ্রিকালচার অ্যান্ড আরবান সাপ্লাই, বেরিলি, মোরাদাবাদ এই দুটো শহর জল পাচ্ছে রামগঙ্গা থেকে। সাপোর্ট করবেট ন্যাশনাল পার্ক, আমরা করবেট ন্যাশনাল পার্কে যদি যাই উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে, আমরা কিন্তু গাড়োয়াল উত্তরাখণ্ডে রামগঙ্গাকেই দেখতে পাবো তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। গোমতী, গোমতী হচ্ছে গোমাত তাল, পিলিভিত উত্তরপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং লখনৌতে এসে গঙ্গায় মিশেছে। গোমতী নদী বা গোমতী নদীর পাশেই কিন্তু লখনৌ শহর। আরবান লাইফকে হিট করছে ব্যাপকভাবে, লখনৌকে ফার্টাইল করেছে এবং এই অঞ্চলকে ঘনবসতিপূর্ণ করছে গোমতী। নেক্সট নদীর নাম হচ্ছে মহানন্দা, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে, দার্জিলিং থেকে উৎপন্ন হয়েছে। ফ্লো সাউথ ইস্ট থ্রু ওয়েস্ট বেঙ্গল এবং গঙ্গাতে এসে মিশেছে ফারাক্কার পাশে। ইম্পর্টেন্ট ফর নর্থ বেঙ্গল ইরিগেশন, জয়েন্স গঙ্গা নিয়ার মালদা, মালদার কাছে এসে মহানন্দা মিশেছে। নেক্সট মেজর রিভার দামোদর, ছোটনাগপুর থেকে উৎপন্ন হয়েছে, ঝাড়খণ্ড প্রবাহিত হয়েছে। নর্থ ইস্টে হুগলি নদী, বে অফ বেঙ্গল, হাওড়ার কাছে এসে দামোদর গঙ্গায় মিশেছে। বরাকর, কোনার এবং বোকারো তিনটে হচ্ছে মূল উপনদী দামোদরের। সরো অফ বেঙ্গল অর্থাৎ হিস্টোরিক ফ্লাডের কারণে একে বাংলার দুঃখ বলা হয়। যেমন তোমরা একটু আগে বিহারের দুঃখ পেলে, ঠিক সেরকম দামোদর বাংলার দুঃখ। কোলরিজ বেসিন, আমার ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার এই সমস্ত সোর্সের হিসেবে দামোদর বিখ্যাত। এটাকে একটুখানি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ভীষণ ইম্পর্টেন্ট এই স্লাইডটা, আমি অনেক সময় নিয়ে এটাকে বানিয়েছি, এটাকে একটুখানি দেখার চেষ্টা করো। মোটামুটি এই যে লেন্থ অ্যাপ্রক্স লিখেছি, কারণ এটা সঠিকভাবে কিন্তু অ্যাকুরেট সব বইতে পাবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, আমি এটা বলছি গঙ্গা কোথায় তৈরি হয়েছে, কোন কোন তার উপনদীগুলো রয়েছে এবং কি কি গুরুত্বপূর্ণ হাইডেল পাওয়ার রয়েছে। দেখো গঙ্গার উপর রয়েছে তেহরি ড্যাম ভাগীরথীর উপর, মানেরি বালি এবং কোটেশ্বর। নেক্সট আমাদের যে নদী তার নাম যমুনা, যমুনার উপর হাতিকুন্ড ব্যারেজ, দাগপাথর ব্যারেজ, এই ব্যারেজ দুটোর নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 3 নম্বর ঘাগড়া, ঘাগড়ার উপর আমরা কার্নালি চিসাপানি প্রজেক্ট অর্থাৎ নেপাল প্রপোজড যেটা সেটা রয়েছে। গন্ডক নদীর উপর আমরা গন্ডক ব্যারেজ, আপার কালী গন্ডকী হাইড্রো পাওয়ার নেপালের। কোশি নদীর উপর আমরা শানকোশি হাইড্রো পাওয়ার স্টেশন, অরুণ 3 হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরি হয়েছে। সুতলেজের উপর ভাকরানাঙ্গাল ড্যাম, নাথপা ঝাকরি, কারচাম ওয়াংতু। বিয়াসের উপর আমরা পং ড্যাম, এটা খুব ইম্পর্টেন্ট, পং ড্যাম কোন নদীর উপর, লার্জি হাইডেল প্রজেক্ট। রাবি নদীর উপর রঞ্জিত সাগর ড্যাম, চামেরা 1, 2, 3 তৈরি হয়েছে। চেনাবের উপর আমরা বাগলিহার, দুলহাস্তি, র্যাটেল আন্ডার কনস্ট্রাকশন, আমি একটু আগেও পড়ালাম। ঝিলামের উপর উড়ি 1, 2, 3, 1, 2 লোয়ার ঝিলাম, এই দুটো তৈরি হচ্ছে। এবং লাস্ট ইন্দাস তারবেলা ড্যাম পাকিস্তানে তৈরি হয়েছে। নিম্মু পাদ্দুম হাইড্রো পাওয়ার যেটা প্রপোজড, এইগুলো কিন্তু একটু খুব ইম্পর্টেন্ট সহকারে বারবার লিখে লিখে মুখস্থ করবে। আমি আরো কিছু এখানে দিয়েছি, এগুলো একটু দেখে নেবে, ভীষণ ইম্পর্টেন্ট এই স্লাইডটি। এরপরে আসছে আমরা নর্থ ইস্টার্ন পার্টে, নর্থ ইস্ট ইন্ডিয়ান পার্ট, যেখানে আমরা এই রিভার সিস্টেমটা দেখব, যেটা পুরোটাই দেখো কন্ট্রোল করছে একটি মেজর নদী, যে নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তো আমরা শুধু ব্রহ্মপুত্রকে জানবো না, ব্রহ্মপুত্রের সাথে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই নদীগুলোকে, তার উপনদীগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। মানসরোবর লেক রিজিয়ন, মাউন্ট কৈলাসের আংশি গ্লেশিয়ার, মাউন্ট কৈলাসের আংশি অঞ্চল, সেখান থেকে কিন্তু এই নদীর উৎপত্তি, এটা অনেকেই তোমরা বইতে পাবে। সাউদার্ন তিবেতে প্রবাহিত হয়ে গ্রেট জর্জ অর্থাৎ অরুণাচল প্রদেশে ঢুকেছে, তার আগে একটা বিরাট বড় জর্জ ফরমেশন নিয়েছে। ইট ফ্লোস সাউথ ওয়েস্ট থ্রু আসাম ভ্যালি অ্যান্ড ব্রহ্মপুত্র সাউথ থ্রু বাংলাদেশ অ্যাজ যমুনা, যমুনা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, তার আগে আসাম ভ্যালি দিয়েও প্রবাহিত হয়েছে। তাহলে প্রথমে অরুণাচল, তারপরে আসাম।
In the vast Ganges delta, it merges with the Padma. Padma তে এসে মিলেছে। Popular name of the river Ganges in Bangladesh. বাংলাদেশে গঙ্গার নাম পদ্মা, আমি আগেও বলেছি। And finally, after merging with Padma, it become Meghna, and from here it flows Meghna river before emptying into Bay of Bengal. ওকে, আচ্ছা, ব্রহ্মপুত্র সম্বন্ধে যেটুকু জানা যাচ্ছে খুব সহজ ভাষায় ছোট করে লিখেছি। দেখো, সাংপো এন্টার দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ ইন ইন্ডিয়া। অরুণাচল প্রদেশে সাংপো নামে একটি নদী ঢুকেছে। তারপরে কি হয়েছে, হোয়ার ইট ইজ কল সিয়াং। আমরা যদি যাই, আমরা কিন্তু সাংপো যাবো না, আমরা পাবো সিয়াং, কারণ ওখানে লোকাল লোকেরাকে সিয়াং বলে। ইন দি প্লেন হোয়ার ইট ইজ কল দিহাং, এবং তারপরে প্লেন রিজিয়ন পেরোনোর পরে এর নাম দিহাং। ইট ফ্লোজ সাউথওয়ার্ড আফটার হুইচ ইট জয়েন্ট বাই দিবং, এবং দিহাং এর সাথে দিবং কিন্তু এসে মিশেছে। অ্যান্ড লোহিত, তারপরে লোহিত এসে মিশে আসাম ভ্যালি তৈরি করেছে। তাহলে একটা পাচ্ছি আমরা সিয়াং মানে দিহাং, দিবং এবং লোহিত, এই তিনটের মিলিত প্রবাহ আসামে ঢুকে নাম নিয়েছে ব্রহ্মপুত্র। শুধু আসামেই কিন্তু এর নাম ব্রহ্মপুত্র। When it entered the state Assam, it become very wide, এবং তার ফলে এখানে প্রত্যেক বছর কিন্তু বন্যাও হয়। এই কারণে একে আবার আমরা নদী বলি না, একে আমরা নদ বলি। As the river কি হচ্ছে দেখো, flows its braided কত 700 কিলোমিটার, অর্থাৎ 430 মাইল পথ পুরোটাই কিন্তু বিনুনি আকৃতির। It receives several rapidly flowing Himalayan stream including Subansiri, Kameng, Bhareli, Dhansiri, Manos, Champati, Soralbhanga and Sankos river। এই নদীগুলো কিন্তু এর উপনদী হিসেবে মিশেছে। The main tributary from the hill from the plateau to the south are the Buri Dihang, the Dishang, the Diku, the Kopili। এগুলো সব কিন্তু এর ট্রিবিউটারি। কত নাম দেখেছো? সুতরাং এগুলো ভালো করে একটু দেখে নেবে। সবথেকে ক্রিটিক্যাল ব্রহ্মপুত্র, এর জন্য আলাদা করে দিয়েছি। আদার নেম যমুনা, বাংলাদেশে ব্রহ্মপুত্রকে আমরা কি নামে দেখি? যমুনা। সাংপো, তিব্বতে একে কি নাম দেওয়া হয়েছে? সাংপো। ভারতবর্ষে আসামেই শুধু এর নাম ব্রহ্মপুত্র। 2900 কিলোমিটার লম্বা। কৈলাস রেঞ্জ থেকে আমরা যদি এর মেটিং পয়েন্ট দেখি, সিয়াং বা দিহাং রিভার অরুণাচল প্রদেশে এসে দিবং লোহিতের সাথে মিশে আমাদের আসামে ঢুকেছে। দুটো ইম্পর্টেন্ট ফিচার রিসেন্টলি তৈরি হয়েছে এই নদীর উপর। একটা হচ্ছে বগিবিল ব্রিজ, ইজ এ কম্বাইন রোড রেল ব্রিজ, মানে নিচ দিয়ে ট্রেন যাবে, উপর দিয়ে গাড়ি যাবে। ব্রহ্মপুত্র নদীর উপর তৈরি হয়েছে, এবং নর্থ ইস্টার্ন ইন্ডিয়ান স্টেট আসাম বিটুইন দিবং ধেমাজি ডিস্ট্রিক্ট এবং ডিব্রুগড় ডিস্ট্রিক্টের মধ্যে এই আমাদের বগিবিল ব্রিজ রেডি হয়েছে। বগিবিল রিভার ব্রিজ ইজ দ্য লংগেস্ট রেল কাম রোড ব্রিজ ইন ইন্ডিয়া। সব থেকে একসাথে কম্বাইন ফিচার একমাত্র বগিবিলে, যেটা সব থেকে বড়, মেজারিং 4.94 কিলোমিটার ওভার দ্য ব্রহ্মপুত্র রিভার। তার মানে ব্রহ্মপুত্র নদী এখানে প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি কিন্তু চওড়া। নেক্সট হচ্ছে ধোলা সাদিয়া ব্রিজ, দেখো এটাও নতুন এসছে। অলসো রেফার টু অ্যাজ দ্য ভূপেন হাজারিকা সেতু। ভূপেন হাজারিকা সেতুর আরেকটা নাম কি? ধোলা সাদিয়া ব্রিজ। ইজ এ বিম ব্রিজ, এটাও একটা বিম ব্রিজ কানেক্টিং দ্য নর্থ ইস্ট স্টেট অফ আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ আর আসামের মধ্যে কানেকশন তৈরি করছে। দ্য ব্রিজ পার্ট স্প্যান্স দ্য লোহিত রিভার, এ মেজর ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার ফ্রম দ্য ভিলেজ অফ ধোলা, তিনসুকিয়া ইন দ্য সাউথ অফ সাদিয়া অফ নর্থের তিনসুকিয়ার সাথে এ কিন্তু কানেক্ট করছে। আচ্ছা, এবার কিছু উপনদী নিয়ে জানি। দেখো লোহিত রিভার কি বলছে? লোহিত রিভারের আরেকটা নাম আছে, যার নাম হচ্ছে জায়ু রিভার। ওখানকার যে চায়না অঞ্চল, সেখানকার লোকের একে জায়ু বলে। ইজ এ রিভার ইন ইন্ডিয়া এন্ড চায়না, এটাও কিন্তু ট্রান্সবাউন্ডারি রিভার। ইট ইজ এ ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার। দ্য রিভার রাইজেস তিবেত, জায়ু নামে পরিচিত। It descends through the mountainous region of Sarges through Arunachal Pradesh and 200 km before entering the plain Assam, where in Lohit River for 200 km, 200 কিলোমিটার প্রবাহিত হয়েছে লোহিতের সাথে মিশে। সুতরাং এটা এসে কিন্তু ব্রহ্মপুত্র নাম নেওয়ার আগে লোহিতের সাথে প্রবাহিত হয়েছে। কি বলছে? টেম্পেস্টাস এন্ড টার্বুলেন্ট, নোন অ্যাজ দ্য রিভার অফ ব্লাড,
partly attributable to the lateritic soil, জলের রং লাল কারণ ল্যাটেরাইট মাটি এখানে জলের সাথে মিশে যায়, সেই কারণে এই জলে কিন্তু আমরা লাল রং দেখতে পাই। পরবর্তীতে সিয়াং ব্রহ্মপুত্র এর সাথে মিশেছে এবং ব্রহ্মপুত্র ভ্যালি 400 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই নদী ব্রহ্মপুত্রের সাথে মিশে সমুদ্রে পড়েছে। নেক্সট হচ্ছে ধানসিরি। ধানসিরি ইজ দ্য মেন রিভার অফ গোলাঘাট ডিস্ট্রিক্ট অফ আসাম, ডিমাপুর ডিস্ট্রিক্ট অফ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের ডিমাপুর এপাশে এবং অন্যদিকে আসামের গোলাঘাট, এই দুটো ডিস্ট্রিক্টের মিডিল দিয়ে প্রবাহিত হচ্ছে ধানসিরি। ইট অরিজিনেট ফ্রম লাইসাং পিক অফ নাগাল্যান্ড, নাগাল্যান্ডের লায়াসাং থেকে তৈরি হয়েছে। ডিস্টেন্স 352 কিলোমিটার প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রে সাউথ ব্যাংকে প্রভাব পড়েছে। ওকে, এবং নাগাল্যান্ডের কার্বি অ্যানালং এবং নাগাল্যান্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, যেটা লার্জ ওয়াইল্ডারনেস, ভেরি রিচ ওয়াইল্ড লাইফ, এখানে প্রচুর মানে গভীর বনভূমি রয়েছে। অন ওয়ান সাইড অফ ধানসিরি রিজার্ভ ফরেস্ট অ্যান্ড আদার ইনট্যাঙ্কি ন্যাশনাল পার্ক, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ইনট্যাঙ্কি ন্যাশনাল পার্ক কোথায়? এটা কিন্তু নাগাল্যান্ডে রয়েছে, যেটার পাশে ধানসিরি রিভার আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে কামেং। কামেংটাও খুব ইম্পর্টেন্ট নর্থ ইস্টের নদী। কামেং রিভার প্রিভিয়াসলি নেম ভারালি নদী। Originate in Tawang district from the glacial lake below snow-capped Gorichen mountain. Gorichen mountain থেকে ব্রহ্মপুত্র রিভার তেজপুরে গিয়ে সে মিট করেছে, গরিচেন থেকে সে সৃষ্টি হয়েছে। কামেং রিভার ইজ অ্যাবাউট 264 কিলোমিটার লং। ওকে, এবং এই নদীর তীরে বেশ কিছু জিনিস ইম্পর্টেন্ট দেখো। ইস্ট কামেং ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় এই নদী শেষা অ্যান্ড ইগল নেস্ট স্যাংচুয়ারি ফর্ম করেছে। শেষা এবং ইগল নেস্ট, ওকে, এবং পাক্কে টাইগার রিজার্ভ ফরেস্ট, এই তিনটে জিনিস একটু মাথায় রাখবে, যেগুলো কামেং নদীর পাশে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু তৈরি হয়েছে আমাদের কামেং ডিস্ট্রিক্ট অফ আমাদের কামেং ডিস্ট্রিক্ট বাউন্ডারি বিটুইন ইস্ট কামেং ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট, এই দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে সুবনসিরি। ধানসিরি, সুবনসিরি মাথায় রাখবে। সুবনসিরি যাকে আমরা গোল্ড রিভার বলে থাকি, আগে প্রচুর গোল্ড পাওয়া যেত। লার্জেস্ট ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের সব থেকে বড় নদীর নাম কি? উপনদী সুবনসিরি। অরিজিনেট ফ্রম তিবেতিয়ান প্লেটো এবং অরুণাচল প্রদেশ দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রেতে মিশেছে কোথায়? লখিমপুর ডিস্ট্রিক্ট, আসামের। হাংপান দাদা ব্রিজ ভীষণ ইম্পর্টেন্ট। সুবনসিরির উপর তৈরি হওয়া ব্রিজ হাংপান দাদা ব্রিজ। এরপরে আসছে মানস। মানস হচ্ছে ভুটানের লংগেস্ট রিভার। ভুটানের লংগেস্ট রিভার, সেই কারণে আলাদা করে লিখে দিয়েছি। ইট ইজ এ ট্রান্সবাউন্ডারি রিভার, যেটা সাউদার্নে, ভুটান থেকে সাউদার্নে প্রবাহিত হয়ে ইন্ডিয়াতে ঢুকেছে এবং ব্রহ্মপুত্রে মিশেছে। লার্জেস্ট রিভার সিস্টেম অফ ভুটান। টোটাল লেন্থ অফ দ্য রিভার 400 কিলোমিটার, কিন্তু তিব্বতে আছে 24 কিলোমিটার, ভুটানে আছে 272 কিলোমিটার এবং বাকিটা 104 কিলোমিটার আছে ইন্ডিয়াতে। ব্রহ্মপুত্র নদীতে যেখানে মিশেছে সেখানটায়, মানে নদে যেখানে মিশেছে সেই জায়গাটার নাম হচ্ছে যোগী ঘোপা, বঙ্গাইগাঁও, আসামের। এই জায়গাটা এসে আমাদের মানস মিশেছে। মানস ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ মানস ন্যাশনাল পার্ক ইন 1990। 1990 মানসকে মানস ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয় এবং এখানে কিন্তু প্রত্যেক বছর বন্যা হয়। ইউনেস্কো ন্যাশনাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, টাইগার রিজার্ভ, এলিফ্যান্ট প্রজেক্ট, এলিফ্যান্ট রিজার্ভ এবং বায়োস্ফিয়ার রিজার্ভ ইন আসাম। এটা খুব ইম্পর্টেন্ট, মানস ন্যাশনাল পার্ক নামেও যে বলা হয়, এটা কিন্তু একটা নদীর নাম। নেক্সট হচ্ছে সংকোশ। সংকোশ ইজ এ রিভার দ্যাট রাইজেস নর্দার্ন ভুটান এন্ড এমপ্টিজ ইনটু ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রে এসে সংকোশ মিশেছে। এরপরে আসছে তিস্তা। তিস্তাও কিন্তু আমাদের আগে গঙ্গাতে মিশতো, কিন্তু এখন তিস্তা ব্রহ্মপুত্রে গিয়ে মিশছে। ফ্লোয়িং থ্রু ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, ইট রাইজেস হিমালয়ান নিয়ার চুংথাং ইন সিকিম। সিকিমের চুংথাং থেকে সৃষ্টি হয়েছে এবং পশ্চিম বাংলার উপর দিয়ে প্রবাহিত হয়ে ডিপ জর্জ তিস্তা তৈরি করে সেখান থেকে ও ঘুরে গিয়ে যমুনাতে পড়েছে। দ্য রিভার এন্টার বাংলাদেশ টু জয়েন যমুনা রিভার নিয়ার রংপুর। রংপুরের কাছে এসে 320 কিলোমিটার অতিক্রম করে ও ব্রহ্মপুত্রে, মানে বাংলাদেশের নাম যমুনা, সেখানে মিট করেছে। এরপরে আসছে সেন্ট্রাল ইন্ডিয়ান যে রিভার গুলো, সেগুলো হচ্ছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব।
মোটামুটি ভাবে উপদ্বীপীয় অঞ্চলের ঠিক উপরের অংশে। প্রথম নদী যেটা সব থেকে বড় উপদ্বীপীয় আমাদের মালভূমি অঞ্চলের উপরের অংশে অর্থাৎ মধ্যভাগী অঞ্চলের ঠিক বিখ্যাত নদী, সব থেকে বৃহৎ নদী, যেটার নাম নর্মদা, নিয়ার মৈকাল রেঞ্জ, অমরকণ্টকের মৈকাল থেকে সৃষ্টি হয়েছে। লাইফ লাইন অফ মধ্যপ্রদেশ অ্যান্ড গুজরাট, গুজরাট আর মধ্যপ্রদেশকে বাঁচিয়ে রেখেছে হচ্ছে নর্মদা। এর রিভার বেসিন গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের মধ্যে দিয়ে দেখা যায়। ইট ফ্লোজ বিটুইন বিন্ধু অ্যান্ড সাতপুরা, সাতপুরা এবং বিন্ধুর মধ্যে দিয়ে একটা বলতে পারলে গ্রস্ত উপত্যকা তৈরি করে প্রবাহিত হয়েছে। ফিফথ লার্জেস্ট রিভার ইন দ্য কান্ট্রি, আমাদের ভারতবর্ষের সব থেকে বড় নদীগুলোকে যদি পরপর সাজানো হয় নর্মদা তার মধ্যে পঞ্চম, এবং লার্জেস্ট গুজরাটের সব থেকে বৃহৎ নদী নর্মদা। দ্য ট্রিবিউটারি অফ নর্মদা রিভার আর কোলার রিভার, কি কি নদী আছে দেখো, কোলার রিভার, সাক্কার রিভার, দুধি রিভার, তাওয়া রিভার এবং হিরণ রিভার, বর্ণা রিভার, হাতনি রিভার, এগুলো সব নর্মদার উপনদী। দেখো আমরা গঙ্গাকে যেরকম মধ্যবঙ্গের মানে আমাদের সমুদ্র উত্তর ভারতের লোকেরা পবিত্র মনে করি, নর্মদাকেও কিন্তু এই মধ্যভাগের লোকেরা পবিত্র মনে করে। এবং নর্মদা পরিক্রমা বলে একটা প্রায় 3 মাস ধরে একটা ওদের যে যারা করতে চায় খালি পায়ে ঘুরে ঘুরে নর্মদা পরিক্রমা করে, দুর্ধর্ষ তার এক্সপিরিয়েন্স। তোমরা কখনো ইউটিউবে এটা সার্চ মেরে দেখতে পারো। ডিপ মার্বেল জর্জ, ভেদঘাটের কাছে তৈরি হয়েছে, মার্বেল পাথরের উপর তৈরি হওয়া, এটা খুব মানে দর্শনীয় স্থান ভেদঘাট। বাউন্ডারি বিটুইন নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়া, আমরা যদি বলি উত্তর ভারত আর দক্ষিণ ভারত, কেন বলি, নর্মদা ডিভাইড করেছে। ম্যাসিভ হাইড্রো পাওয়ার ইরিগেশন, যেমন সর্দার সরোবর প্রকল্প, নর্মদা ড্যাম, এগুলো সবই কিন্তু নর্মদার উপর তৈরি হয়েছে, সে কারণে এটা বিখ্যাত। মেজর হাইড্রো পাওয়ার প্রজেক্ট কি কি আছে দেখো, মহেশ্বর ড্যাম এমপিতে, সর্দার সরোবর ড্যাম গুজরাটে, ইন্দিরা গান্ধী সাগর ড্যাম খাদোয়া মধ্যপ্রদেশে, বার্গি ড্যাম জব্বলপুর মধ্যপ্রদেশে, ওমকারেশ্বর ড্যাম খান্দোয়া মধ্যপ্রদেশে। এতগুলো ড্যাম নর্মদার উপর দেওয়া হয়েছে। নর্মদার জলের স্রোত কিন্তু আর সেই আগের মতো নেই। মধ্যপ্রদেশে ড্রেনেজ এরিয়া 85,859 স্কোয়ার কিলোমিটার, মহারাষ্ট্রে 1538, গুজরাটে 11,399 এবং টোটাল হচ্ছে 98,796 স্কোয়ার কিলোমিটার নর্মদার আমার ড্রেনেজ এরিয়া। এইবার নর্মদার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দা ফার্স্ট 1079 কিলোমিটার অফ ইটস 1312 কিলোমিটার এন্টায়ার লেন্থ রান আর মধ্যপ্রদেশ, মানে 1312 কিলোমিটার টোটাল লেন্থের 1079 কিলোমিটারই সে কিন্তু মধ্যপ্রদেশে দিয়ে দিয়েছে। দ্য নেক্সট লেন্থ 35 কিলোমিটার রিভার, যেটা স্টেট অফ মধ্যপ্রদেশ অ্যান্ড মহারাষ্ট্র। এগেন দ্য নেক্সট লেন্থ 39 কিলোমিটার ফর্মস বাউন্ডারি বিটুইন মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট। তাহলে মহারাষ্ট্র আর গুজরাটের বাউন্ডারি করছে আমাদের নর্মদা, মহারাষ্ট্র মধ্যপ্রদেশের বাউন্ডারিও করছে কিন্তু নর্মদা। যে শেপগুলো আমরা দেখি সেগুলো নর্মদার কারণে। লাস্ট লেন্থ 159 কিলোমিটার ইন গুজরাট। মেজর ওয়াটারফল, নর্মদার যে মেজর ওয়াটারফল গুলো আছে যেগুলো দেখতে লোকে ভিড় করে, তার মধ্যে নিনাই ফল গুজরাটে পড়েছে, ধোঁয়াধার ওয়াটারফল যেটা জব্বলপুরে রয়েছে, কপিল ধারা অনুপপুর মধ্যপ্রদেশ। এই তিন রাজ্যে কিন্তু পড়ছে, যেগুলো আমরা দেখতে যাই মাঝে সাঝে, এখানে প্রচুর ভিড় হয় জানা যায়। দেখো নেক্সট হচ্ছে it flows westward over length 1312 কিলোমিটার, 1312 কিলোমিটার পশ্চিম বাহিনী নদী। ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী কিন্তু নর্মদা। এবং ড্রেনেজ থ্রু গালফ অফ খাম্বাত, গালফ অফ খাম্বাতে পড়েছে আরাবিয়ান সি। 30 কিলোমিটার ওয়েস্ট ভারুচ সিটি, গুজরাটের ভারুচ সিটি, সেখানেও কিন্তু আমরা এই নদীর মানে কি বলবো 30 কিলোমিটার পশ্চিমে ভারুচ থেকে, গুজরাটের 30 কিলোমিটার পশ্চিমে ভারুচ থেকে কিন্তু এই নদী আরব সাগরে গিয়ে পড়েছে। লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার, এটাই আমি বলছিলাম। ইট ফ্লোজ এ রিপ ভ্যালি ফ্লোয়িং ওয়েস্ট বিটুইন সাতপুরা অ্যান্ড বিন্ধু রেঞ্জ, এটা সাতপুরা বিন্ধু রেঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, আমি আগেও বলেছি। বিং দ্য রিপ ভ্যালি রিভার, নর্মদা রিভার ডাজ নট ফর্ম ডেল্টা, এ কিন্তু কোনো ডেল্টা, কোনো বদ্বীপ কিন্তু তৈরি করেনি। এবং কোন এস্টুয়ারিন ফর্মুলা আমরা কিন্তু দেখতে পাই ছোট ছোট, রিপ ভ্যালি রিভার এবং এস্টুয়ারিন ফরমেশন খুব ছোট রিভারে দেখা যায়। রিপ ভ্যালিটা যদিও দেখা যায় অনেকটাই, কিন্তু এস্টুয়ারিন ফরমেশন খুব ছোট আকারে দেখা যায়। এখানে রিপ ভ্যালি ফরমেশনে দামোদর নদী আমাদের যেটা রয়েছে, ছোটনাগপুর, প্লেটু, তাপ্তি নদী, সেগুলোতেও কিন্তু আমাদের রিপ ভ্যালি রয়েছে। এটাও একটা ইনফরমেশন এখানে আমি জুড়ে দিয়েছি। আচ্ছা, তাপ্তি নদী বা তাপি নদী,
দেখো মধ্যপ্রদেশ তৈরি হয়েছে মুলতাই রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, বা বেতুল ডিস্ট্রিক্ট এই অঞ্চলে একে সৃষ্টি হতে দেখা যায়। দ্য রিভার ইজ ফ্লোয়িং থ্রু দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট। এমপি, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত। মহারাষ্ট্রর মধ্যে দিয়ে ওয়েস্টার্ন পার্ট অফ বিদর্ভ অ্যান্ড খানদেশ এর অঞ্চলের মধ্যে দিয়ে তাপ্তি প্রবাহিত হয়েছে। ফ্রম মহারাষ্ট্র ইট ফ্লোস ইনটু গুজরাট হোয়ার ইট মাউথ নিয়ার সুরাত। সুরাতে গিয়ে কিন্তু সমুদ্রে পড়েছে। তাপ্তি নদীতে যে প্রজেক্টগুলো চলছে, একটা হচ্ছে কাকরাপাড় ড্যাম, উকাই ড্যাম, গিরনা ড্যাম এবং প্রকাশা ড্যাম ব্যারেজ, এই 4টে প্রজেক্ট কিন্তু আমরা তাপ্তি নদীতে দেখতে পাচ্ছি। আর কি আছে দেখো, দেখা যাচ্ছে there are two well defined physical region, the basin, that is hilly region and plain. Hilly region comprising Satpura, Satmala, Mahadev, Ajanta and Boaligor, এইগুলো কিন্তু আমরা এর উচ্চ অংশে দেখতে পাচ্ছি। আর প্লেনের মধ্যে আমরা পাচ্ছি খানদেশ এবং যেখানে ব্রড ফার্টাইল রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার আমাদের ভারতবর্ষের, এবং রিফট ভ্যালির ফরমেশনের মধ্যে দিয়ে তৈরি যাচ্ছে তাপ্তি নদী। ওয়েস্ট ফ্লোয়িং রিভার তাপি নদী বা তাপ্তি নদীর ক্ষেত্রে আমরা এর লেন্থ দেখছি 724 কিলোমিটার, যার মধ্যে ম্যাক্সিমাম মধ্যপ্রদেশে 282 কিলোমিটার ফ্লো। মহারাষ্ট্রে আছে এর বেসিন এরিয়া সব থেকে বেশি, এবং সব থেকে কম আছে হচ্ছে গুজরাটে। তো এই হচ্ছে আমাদের তাপ্তি নদীর অবস্থা। তাপ্তি নদীতে আমরা যে উপনদীগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে সুকি, গোমাই, অর্ণাবতী, ভাগুর, অমরাবতী, পূর্ণা, গিরনা, মোনা, সিপনা এবং আরো অন্যান্য ট্রিবিউটারি গুলো কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে তার বিশেষ ট্রিবিউটারি, যার লেন্থ গুলো পাশাপাশি দেওয়া রয়েছে। এগুলো কিন্তু একটু দেখে নেবে। সব থেকে বড় এর ট্রিবিউটারি হচ্ছে পূর্ণা এবং সব থেকে ছোট হচ্ছে গোমাই। সব থেকে বড় এবং সব থেকে ছোটটা একটু মনে রাখবে। মাহি নদী, মাহি রিভার, মাহি নদী মহিসাগর ওয়েস্টার্ন ইন্ডিয়া থেকে সৃষ্টি হয়েছে। মধ্যপ্রদেশ উপর দিয়ে প্রবাহিত হয়ে রাজস্থানে এবং গুজরাটে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। Exact position of Mohisagar river origin is Minda village, which is situated Dhar district of Madhya Pradesh. Madhya Pradeshের ধার ডিস্ট্রিক্টে আমরা একে মহি রিভারকে দেখতে পাচ্ছি। It rises in the western Vindhya range মাহি নদীর সৃষ্টির জায়গা বলা যেতে পারে, এবং নর্থওয়ার্ডে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ অতিক্রম করেছে। ধীরে ধীরে নর্থ ওয়েস্টে গেছে, রাজস্থানে প্রবাহিত হয়েছে এবং সাউথ ওয়েস্টে প্রবাহিত হয়ে গুজরাট অতিক্রম করে ভাদোদরা সিটির পাশে যে নদী, মানে ভাদোদরা যে নদীর তীরে, তার নাম মাহে, খাম্বাত উপসাগরে পড়েছে 580 কিলোমিটার অতিক্রম করে। মাহিসাগর ডিস্ট্রিক্ট গুজরাটে, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা বলি যে মাহিসাগর ডিস্ট্রিক্ট ইন গুজরাট, যাকে কিন্তু মাহে নদীকে এখানে খুব পায়াস মানে খুব পবিত্র মনে করা হয়। মাহি নদীর ক্ষেত্রে আমরা যে ড্যামগুলো গুরুত্বপূর্ণ সেটা দেখো, মাহি বাজাজ সাগর ড্যাম অ্যান্ড কাজানা ড্যাম, এই দুটো ড্যাম ভীষণ হাইড্রো পাওয়ার স্টেশন হিসেবে বিখ্যাত, এবং ট্রপিক অফ ক্যান্সারকে দুবার কিন্তু কাট করেছে মাহি নদী। ট্রপিক অফ ক্যান্সারকে দুবার কাট করেছে মাহি নদী। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ইন মধ্যপ্রদেশে একবার, এবং রাজস্থানে গিয়ে রাজস্থানের থেকে গুজরাটে ঢোকার সময় আরেকবার কিন্তু সেকেন্ড টাইম সে ক্রস করেছে। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নদী, এটা আসে পরীক্ষায়। যে নদীটিকে আমরা এবার অ্যাড করব তার নাম, এটা মনে হয় শেষ নদী আমাদের আলোচনার আজকে, মানে সেন্ট্রাল পার্টের। সেখানে আমরা দেখছি সবরমতী আরাবল্লী হিল থেকে তৈরি হয়েছে, সম্ভবত এরপরে লুনিটাও আমি অ্যাড করেছিলাম। আরাবল্লী হিল থেকে তৈরি হয়েছে, রাজস্থান সাউথ ওয়েস্টে প্রবাহিত হয়ে গুজরাট এবং গালফ অফ খাম্বাতে পড়েছে। ট্রিবিউটারি হচ্ছে ওয়াত্রাক, ওয়াকাল, সেই, হারনাভ, হাতমাটি। লাইফলাইন ফর আমেদাবাদ শহরের মূল নদী সবরমতী। তোমরা জানো সবরমতী আশ্রম গান্ধীজির সাথে কানেক্টেড। আরবান এগ্রিকালচার, ফিশিং, গান্ধী আশ্রম, হিস্টোরিক রিভার ব্যাংক ল্যান্ডমার্ক। এখনো সবরমতী নিয়ে প্রচুর ট্যুরিজম ব্যবস্থা চলছে। নেক্সট হচ্ছে লুনিকে আমরা লার্জেস্ট রিভার ইন দ্য থার ডেজার্ট বলে থাকি।
নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার সব থেকে বড় নদী বলা যেতে পারে ডিজার্টের মধ্যে। ইট অরিজিনেট ইন পুষ্কর ভ্যালি অফ আরাবল্লী রেঞ্জ। আরাবল্লীর পুষ্কর থেকে, খুব পবিত্র জায়গা, পুষ্কর থেকে তৈরি হয়েছে নিয়ার আজমের। পাসেস থ্রু সাউথ ইস্টার্ন পোর্শন অফ দা থার ডেজার্ট। থারের একদম দক্ষিণ পশ্চিম দিয়ে প্রবাহিত হয়েছে। এন্ডস ইন দা মার্শি ল্যান্ড অফ রান অফ কাচ। গুজরাটের রান অফ কাছে গিয়ে পড়েছে এবং 495 কিলোমিটার অতিক্রম করেছে। ইট ইজ ফার্স্ট নোন সাগরমাটি, সাগরমাটি নামে প্রথমে পরিচিত, এবং তারপরে গোবিন্দগড় পেরিয়ে ইট মেস উইথ ট্রিবিউটারি সরস্বতী, সরস্বতীর সাথে মিশেছে। এই সরস্বতী কিন্তু প্রাচীন সরস্বতী। হুইচ অরিজিনেট ফ্রম পুষ্কর লেক অ্যান্ড ফ্রম দেন ইট ইজ নেম লুনি। অর্থাৎ পুষ্কর পরবর্তী, মানে সাগরমাটি সরস্বতীতে মেশার পর তারপরে নাম কিন্তু এর নাম লুনি। দান্তিওয়াড়া, শিপু অ্যান্ড জাসওয়ান্ত সাগর ড্যাম এবং তাওয়া রিভার, এগুলো হচ্ছে এর কিন্তু মূল ড্যাম বা প্রজেক্ট বলা যেতে পারে। দান্তিওয়াড়া, শিপু এবং জাসওয়ান্ত সাগর ড্যাম খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। যেগুলো তাওয়া রিভারের উপর হয়েছে কিন্তু লুনিরই উপনদী, সে কারণে এর সাথেই এগুলো ইম্পর্টেন্ট। তাহলে তাওয়া রিভার সম্বন্ধে একটু জানি। দ্য রিভার রাইজেস ফ্রম সাতপুরা রেঞ্জ। সাতপুরা থেকে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশে। দিস রিভার ইজ দ্য লংগেস্ট ট্রিবিউটারি অফ নর্মদা। নর্মদার সব থেকে বড় নদী, এই জন্য এটাকে অ্যাড করেছিলাম আমি, নাম হচ্ছে তাওয়া। দিস রিভার ইজ দ্য লংগেস্ট ট্রিবিউটারি অফ নর্মদা। সরাবতী নদী, লাস্ট আমার আজকের আলোচনার সেন্ট্রাল পার্টের। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট রিভার অফ দ্য স্টেট কর্ণাটক ফ্লোয়িং টুয়ার্ড দ্য ওয়েস্ট। দ্য সরাবতী রিভার অরিজিনেট ফ্রম দ্য শিমোগা ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক। ইট মেক্স যোগ ফলস। তোমরা জানো যে যোগ জলপ্রপাত একসময় ভারতবর্ষের সর্বোচ্চ জলপ্রপাত ছিল, যেটা সরাবতী নদীর উপর। যদি এটাকে অনেকে দক্ষিণ ভারতে কেন করলেন না স্যার, কারণ এর কর্ণাটকের এমন একটা পোর্শনে যেটা আমাদের মনে হয় যেন মধ্য পার্শ্বের মধ্যেই পড়ছে। এরপরে আসছে সাউথ ইন্ডিয়ান রিভার, পেনিনসুলার রিভারও যাকে বলবো, আমরা এই পোর্শনটাকে কভার করব। ওকে, প্রথম নদী হচ্ছে গোদাবরী, খুব ইম্পর্টেন্ট নদী। এখানে অনেক ছোট ছোট নদী আছে, কারণ পশ্চিমঘাট পূর্বঘাটের মাঝে ডিস্টেন্সের মধ্যে অনেক ছোট ছোট নদী আছে গুরুত্বপূর্ণ। অনেক নদী পশ্চিমঘাট থেকে শুরু হয়ে আরব সাগরে পড়েছে, অনেক নদী পূর্বঘাট থেকে শুরু হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। নদীগুলোর লেন্থ শুধুমাত্র বর্ষার সময় দেখা যায়, বাকি সময় থাকে না। সেই কারণে এই নদীগুলোর খুব বেশি আলোচনা আসেনি, কিন্তু যে নদীগুলো খুব গুরুত্বপূর্ণ আমি সেগুলো এখানে অ্যাড করেছি। ত্রম্বকেশ্বর মহারাষ্ট্র থেকে তৈরি হয়েছে, দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে বে অফ বেঙ্গলে পড়েছে। তাহলে মধ্যভাগে তৈরি হয়েছে ত্রম্বকেশ্বর মহারাষ্ট্র, সেখান থেকে বে অফ বেঙ্গল, অনেকটা জার্নি। এবং একে দেখো ইন্ডিয়া সেকেন্ড লংগেস্ট রিভার আফটার গঙ্গা। শুধু ভারতবর্ষে প্রবাহিত যে নদী, যেটা ভারতেই প্রবাহিত, সেই রেফারেন্সে কিন্তু এ প্রথম, মানে এ কিন্তু বলা যেতে পারে ফার্স্ট নদী যার এতটা প্রবাহ পথ রয়েছে। এবং এ কিন্তু কল্ড দক্ষিণ গঙ্গা, এটা নিয়ে অনেকে অনেক কিছু মতামত থাকে। দক্ষিণ গঙ্গা, দক্ষিণের গঙ্গা, এসব নিয়ে অনেক মতামত। দক্ষিণ গঙ্গা কিন্তু গোদাবরী, কোনো কথা হবে না এই নিয়ে। মঞ্জিরা, পূর্ণা, পেনগঙ্গা, ওয়ার্ধা, ওয়েঙ্গঙ্গা, প্রাণহিতা, ইন্দ্রাবতী, শবরী, কিন্নারসানি, এগুলো সব হচ্ছে ট্রিবিউটারি। এনরমাস ডেল্টা, বিরাট বড় ডেল্টা ফরমেশন, অর্থাৎ বদ্বীপ তৈরি করেছে। ম্যাসিভ ইরিগেশন এবং ফিশারির কাজে এই নদীর জল ব্যাপক কাজে লাগে। প্রাণহিতা নদী, যেটা গোদাবরীর ক্ষেত্রে আমরা দেখলাম উপনদী, জাংশন অফ ওয়ার্ধা ওয়েঙ্গঙ্গার প্রবাহে তৈরি হয়েছে। সাউথ ইস্টে প্রবাহিত হয়ে গোদাবরীতে মিশেছে। লার্জেস্ট গোদাবরী ট্রিবিউটারি, সেন্ট্রাল ফর মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং ইরিগেশনে কাজে লাগে। তাহলে গোদাবরীর সব থেকে বড় উপনদীর নাম আমরা পাচ্ছি প্রাণহিতা। ইন্দ্রাবতী নদী চলে যাচ্ছে দণ্ডকারণ্য থেকে সৃষ্টি হয়ে উড়িষ্যার উপর দিয়ে প্রবাহিত হয়ে গোদাবরীতে মিশেছে। ওকে, দণ্ডকারণ্য উড়িষ্যার খুব ইম্পর্টেন্ট পার্ট, রামায়ণের অংশ। কি রিভার অফ ওড়িশা অ্যান্ড ছত্তিশগড়, ইরিগেশন সিস্টেম কি এবং ওড়িশা মানে ওড়িশা অ্যান্ড ছত্তিশগড় দাঁড়িয়ে আছে ইন্দ্রাবতীর উপর। সাপোর্ট ফরেস্ট, ট্রাইবাল সোসাইটি ইন্দ্রাবতী নদীর জলের উপর ডিপেন্ড করছে। মঞ্জিরা বালাঘাট রেঞ্জ থেকে তৈরি হয়েছে মহারাষ্ট্রের। জয়েন্ট গোদাবরী ইন তেলেঙ্গানাতে জয়েন হয়েছে। ওয়াটার সোর্স ফর তেলেঙ্গানা অ্যান্ড মহারাষ্ট্র টাউন, মহারাষ্ট্র টাউন এবং তেলেঙ্গানার মেন ওয়াটার সোর্স হচ্ছে
মঞ্জিরা। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, খুব কষ্ট করে বানানো, সুতরাং তোমরাও কিন্তু একটু কষ্ট করে লিখবে, এগুলো খুব সহজে কিন্তু পেয়ে যাচ্ছ। বি কেয়ারফুল, খুব ইম্পর্টেন্ট এগুলো, এখান থেকেই প্রশ্ন আসবে। পেনগঙ্গা অজন্তা রেঞ্জ থেকে তৈরি হয়েছে, মহারাষ্ট্রের ওয়ার্ধাতে পড়েছে। চিফ রিভার হচ্ছে বিদর্ভ, সাপোর্ট কটন বেল্ট। কটন বেল্ট কোন নদীর তীরে? পেনগঙ্গা। নেক্সট হচ্ছে ওয়েনগঙ্গা, মহাদেও হিল, মধ্যপ্রদেশের মহাদেও হিল থেকে তৈরি হয়েছে, সাউথ ইস্টে প্রবাহিত হয়ে প্রাণহিতাতে মিট করেছে। নেক্সট হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেমন নাগজিরা তাদোবা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়েনগঙ্গার তীরে তৈরি হয়েছে এবং সেন্ট্রাল ইরিগেশন পদ্ধতি এখানে দেখা যাচ্ছে। কৃষ্ণা নদী মহাবালেশ্বর থেকে তৈরি হয়েছে, মহারাষ্ট্রের। কোথায় গেছে? ফ্লোজ ইস্ট থ্রু কর্ণাটক, কর্ণাটকের পূর্ব দিয়ে প্রবাহিত হয়ে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে বে অফ বেঙ্গলে পড়েছে। ট্রিবিউটারি কি কি? ভীমা, কয়না, ঘাটপ্রভা, মালাপ্রভা, মুসি, তুঙ্গভদ্রা। খুব ইম্পর্টেন্ট এই উপনদীগুলো, একটু মনে রাখবে। ভীমা, মুসি, মালাপ্রভা, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, এগুলো সব কৃষ্ণার উপনদী আসে কিন্তু। লার্জেস্ট ডেল্টা, মেজর ইরিগেশন, হিস্টোরিক টাউন যেমন বিজয়ওয়াড়া, অমরাবতী, এই দুটো টাউন এটাও আসে পরীক্ষায়। কোন নদীর তীরে? কৃষ্ণা। সুগার কেন অ্যান্ড রাইস কাল্টিভেশনের জন্য কৃষ্ণার অববাহিকা কিন্তু বিখ্যাত। নেক্সট হচ্ছে ভীমা। ভীমা তৈরি হচ্ছে, দেখো নামটাই এসছে ভীমা, কোথা থেকে? ভীমা শঙ্কর, মহারাষ্ট্রের ভীমা শঙ্কর থেকে তৈরি হয়েছে, তাই ভীমা ইস্টে প্রবাহিত হয়ে কৃষ্ণায় পড়েছে। লাইফ লাইন অফ পুনে অ্যান্ড সোলাপুর, সোলাপুর এবং পুনে মহারাষ্ট্রের দুটো বিখ্যাত শহর, তাদের লাইফ লাইন বলা যেতে পারে ভীমা। নেক্সট নদী তুঙ্গভদ্রা, ওয়েস্টার্ন ঘাট থেকে তুঙ্গ এবং ভদ্রা দুটো মার্চ করে তৈরি হয়েছে তুঙ্গভদ্রা, সাউথ ইস্ট অফ কৃষ্ণাতে প্রবাহিত হয়েছে। মেজর ড্যাম অফ অ্যাট হসপেট, কর্ণাটকের হসপেট, খুব ইম্পর্টেন্ট। তোমরা অনেকে জানো যে দক্ষিণ ভারত বিরিয়ানির জন্য খুব বিখ্যাত। এই কর্ণাটকের হসপেট জেলা, যেখানে আকরিক, লোহা, তামা এগুলো পাওয়া যায়, সেখানে এটাও এই বিরিয়ানিও কিন্তু খুব বিখ্যাত, এই তুঙ্গভদ্রা নদীর তীরে হসপেট। হাম্পি রিজিয়ান, হাম্পি ইতিহাসের যে হাম্পি শহর তুঙ্গভদ্রা নদীর তীরে। কয়না ড্যাম তোমরা জানো, সাতারা ডিস্ট্রিক্ট ওয়েস্টার্ন ঘাটের কৃষ্ণার দক্ষিণে প্রবাহিত হয়ে মিশেছে। ফেমাস ফর কয়না ড্যাম, হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য কয়না নদী বিখ্যাত এখানকার নদী। নেক্সট হচ্ছে ঘাটপ্রভা। ঘাটপ্রভা দেখো ওয়েস্টার্ন ঘাটে তৈরি হয়েছে, কর্ণাটকে ফ্লো করে ইস্ট অফ কৃষ্ণা এসে মিশেছে। ইরিগেশন ফর বেলগাঁও রিজিয়ান, ঘাটপ্রভা রিজার্ভার তৈরি করেছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে মালাপ্রভা, ওয়েস্টার্ন ঘাটে ফর্ম করে কর্ণাটকের উপর দিয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণায় মিট করেছে। ইরিগেশন ফর নর্থ কর্ণাটক, সাপোর্ট এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। মুসি নদী দেখো অনন্তগিরি হিলে তেলেঙ্গানা থেকে তৈরি হয়ে কৃষ্ণা এসে পূর্বভাগে মিট করেছে। ফ্লো থ্রু হায়দ্রাবাদ, ড্রিঙ্কিং অ্যান্ড সিওয়ারেজ ড্রেনেজ সিস্টেমের জন্য আমাদের মুসি নদী কিন্তু বিখ্যাত। অনন্তগিরি হিল খুব ইম্পর্টেন্ট কিন্তু মুসির জন্য। নেক্সট হচ্ছে পেন্নার, ভীষণ ইম্পর্টেন্ট নদী পেন্নার। নন্দী হিল থেকে কর্ণাটকে তৈরি হয়েছে, সাউথ ইস্টে প্রবাহিত হয়ে অন্ধ্রপ্রদেশে বে অফ বেঙ্গলে পড়েছে। ট্রিবিউটারি হচ্ছে জয়ামঙ্গলী, কুন্ডেরু, সাগিলেরু, চেয়েরু। এই চেয়েরুটা দিয়ে প্রশ্ন হতে পারে। ক্রিটিক্যাল ফর অন্ধ্রস ইরিগেশন ফ্রম স্মল ডেল্টা, অন্ধ্রপ্রদেশের ইরিগেশন কিন্তু অনেকটাই দায়ী পেন্নারের উপর। কাবেরী, যাকে আমরা তালা কাবেরী, কোদাগু, কর্ণাটক অঞ্চল থেকে তৈরি হতে দেখছি, দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে তামিলনাড়ুর এবং বে অফ বেঙ্গলে পড়েছে। ট্রিবিউটারি কাবেরীর কি কি দেখো, হেমাবতী, কাবিনী, ভবানী, অমরাবতী, আরকাবতী, সীমাসা, লোকপাভানী, নৈয়াল, তীর্থ, লক্ষ্মণা তীর্থ, এগুলো সব কাবেরীর উপনদী। সেক্রেট ইন সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশন, একে আমরা এর জন্য দক্ষিণ ভারতের গঙ্গাও বলে থাকি। কাবেরী কিন্তু মেন হচ্ছে গোদাবরী, তারপরে হচ্ছে কাবেরী। ইন্টেন্সিভ এগ্রিকালচার হয়, মেত্তুর যে ড্যাম সেটা তৈরি হয়েছে কাবেরীর উপর, বায়োডাইভার্সিটি হটস্পট। নেক্সট হচ্ছে অমরাবতী, আন্নামালাই হিল থেকে তামিলনাড়ু তৈরি হয়ে কাবেরীতে মিশেছে, এটা কাবেরীর একটা বড় উপনদী। সাপোর্ট সাউদার্ন তামিলনাড়ুর এগ্রিকালচার এবং অমরাবতী ড্যাম খুব ইম্পর্টেন্ট এই নদী সেই কারণে। নেক্সট হচ্ছে ভবানী। ভবানী তৈরি হয়েছে নীলগিরি পর্বত থেকে এবং কাবেরীতে গিয়ে পড়েছে, ছোট্ট নদী।
ইরোড অ্যান্ড কোয়েম্বাটুর ডিস্ট্রিক্টকে ধরে রেখেছে এবং তারপরের নদী হেমাবতী ওয়েস্টার্ন ঘাটে ফর্ম করে কর্ণাটকের উপর দিয়ে গিয়ে কাবেরীতে পড়েছে। ড্রিঙ্কিং ইরিগেশন মাইসোর এই সমস্ত কাজের জন্য, মাইসোর যে তোমরা জানো যে চন্দন শিল্পের জন্য বিখ্যাত, সেটা কিন্তু হেমাবতী নদীর তীরে, এখানে কাঠের মানে চন্দন কাঠ খুব বিখ্যাত। হেমাবতী ড্যাম খুব বিখ্যাত। অরকাবতী নন্দী পর্বত থেকে তৈরি হয়ে কর্ণাটকের উপর দিয়ে কাবেরীতে পড়েছে। বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই, বিশেষ করে অরকাবতী রিজার্ভার তৈরি হয়েছে আমাদের অরকাবতী নদীর তীরে। অরকাবতীর তীরে অরকাবতী রিজার্ভার, এইভাবে কিন্তু প্রশ্ন হতেই পারে। নেক্সট হচ্ছে মহানদী। মহানদীর যে বেসিন এরিয়া সেটা কিন্তু লার্জেস্ট ভারতবর্ষের। সিহাবা ছত্তিশগড়ে তৈরি হয়েছে, ইস্টে প্রবাহিত হয়ে উড়িষ্যার উপর দিয়ে গিয়ে বে অফ বেঙ্গলে ডেল্টা ফরমেশন করে পড়েছে। উপনদী যেগুলো সেগুলো হচ্ছে সোয়নাথ, জঙ্গ, হাসদেও, মান্দ, ইব, ওং, তেল, এগুলো সব কিন্তু মান্দ, ইব, ওং, তেল এগুলো সব এর উপনদী। খুব ইম্পর্টেন্ট নদীগুলোর নাম মনে রাখবে। হাই সিল্ট রোড প্রচুর পলি বয়ে নিয়ে আসে। ভাস ডেল্টা, বড় হীরাকুদ ড্যাম, এশিয়ার লংগেস্ট যে ড্যাম সেটা এখানে তৈরি হয়েছে মহানদীর উপর। ওড়িশার রাইস বেল্ট আমরা যেটা তৈরি হতে দেখছি সেটা কিন্তু মহানদীর উপর দেখছি। দেখো হাসদেও নদী কোথায়? মৈকাল পর্বতে তৈরি হয়েছে, ছত্তিশগড়ে এসে মহানদীর সাথে মিশেছে। লার্জেস্ট মহানদী ট্রিবিউটারি কোল ডিপোজিট এর মধ্যে রয়েছে প্রচুর। নেক্সট নদী ইব, এটাও ছত্তিশগড় তৈরি হয়ে ওড়িশাতে এসে মহানদীতে মিশেছে। ইরিগেশন, ডেন্স ফরেস্ট, মাইনিং রিজিয়ন, এই সমস্ত কিছুর জন্য ইব নদী কিন্তু বিখ্যাত। ওং নদীও মহানদীর উপনদী, ওয়েস্টার্ন ওড়িশাতে তৈরি হয়েছে। মহানদী সোনেরপুরে এসে মিশেছে। ইরিগেশন, রিজিওনাল এগ্রিকালচারের জন্য এটা বিখ্যাত। তেল নদীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওড়িশাতে তৈরি হয়েছে, মহানদীতে সোনারপুরের কাছে এসে মিশেছে। ভাইটাল ফর এরিড রিজিয়ন ফার্মিং এর জন্য কিন্তু বিখ্যাত। সুবর্ণরেখা রাঁচিতে ঝাড়খণ্ডের উপর তৈরি হয়ে সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে পড়েছে। ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলে এর প্রবাহ রয়েছে। সুবর্ণরেখাতে প্রচুর সোনা পাওয়া যেত। ট্রিবিউটারি তার মধ্যে পরিচিত হচ্ছে খারকাই, কাঞ্চি, দুলাং। আমরা টোপোশিট করতে গিয়ে এই নদীগুলোকে কিন্তু পেয়েছি। মাইনিং রিজিয়ন, ইরিগেশন ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশার জন্য এই নদী কিন্তু খুব বিখ্যাত। নেক্সট হচ্ছে ব্রাহ্মণী। ছোট ছোট নদী কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে, সেই কারণে অ্যাড করেছি। ছোটনাগপুর ফর্ম বাই সাউথ কোয়েল এবং শঙ্খ রিভার, সাউথ কোয়েল, এগুলো সব তোমরা ছোট যারা টোপোশিট করেছো ছোটনাগপুর রিজিয়নের ঝাড়খণ্ডে, তারা সবাই কিন্তু এই নদীগুলোকে পেয়েছো। ওড়িশা এবং বে অফ বেঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সাউথ কোয়েল এবং শঙ্খ নদী ট্রিবিউটারি হিসেবে ব্রাহ্মণীতে মিশেছে। ইন্ডাস্ট্রিয়াল হাব ওড়িশার ভিতরকণিকা ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি হয়েছে আমাদের এই ব্রাহ্মণী নদীর উপকূলে। ভিতরকণিকা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুন্দরবনের পরে দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ভারতের। নেক্সট হচ্ছে শবরী, ইস্টার্ন ঘাট থেকে তৈরি হয়ে ওড়িশাতে প্রবাহিত হয়ে সাউথ ওয়েস্ট টু গোদাবরীতে মিট করেছে। প্রচন্ড ফার্টাইল ডেল্টা, সাপোর্ট ট্রাইবাল ডিস্ট্রিক্ট, প্রচুর ট্রাইবাল ডিস্ট্রিক্ট শবরীর উপর রয়েছে। কিন্নারসানি ইস্টার্ন ঘাট থেকে তৈরি হয়ে তেলেঙ্গানার উপর দিয়ে প্রবাহিত হয়ে গোদাবরীতে মিশেছে। হাইড্রো ইলেকট্রিসিটির জন্য বিখ্যাত, বিশেষ করে কিন্নারসানি ওয়াইল্ড লাইফ প্রজেক্ট কিন্নারসানি নদীর উপর তৈরি হয়েছে। খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। কিন্নারসানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন নদীর তীরে? আচ্ছা, নেক্সট হচ্ছে মানের, এটাও একটা ছোট নদী, মহারাষ্ট্রতে তৈরি হয়ে গোদাবরীতে তেলেঙ্গানাতে এসে মিশেছে। মেজর ইরিগেশন চ্যানেল, সাপোর্ট তেলেঙ্গানার এগ্রিকালচার বিখ্যাত এর জন্য। কোশি হচ্ছে পেনিনসুলার অঞ্চলের, আমরা কোশি নদীতে যদি, এটা কোশি কিন্তু আমাদের নেপালের থেকে নিয়ে আসা, এই জন্য পেনিনসুলা পাশে লিখে দিয়েছি। ছোটনাগপুর প্লেটুতে প্রবাহিত হয়ে ঝাড়খণ্ড বেঙ্গলে এসে কোশি কিন্তু মিট করেছে, মানে আমাদের ঝাড়খণ্ড বেঙ্গলের উপর দিয়ে কোশির প্রবাহ রয়েছে। ড্রেন্স মাইনর রিজিয়ন, লোকাল ফ্লাড, সয়েল কাল্টিভেশন, এই সমস্ত রিচ সয়েল কাল্টিভেশন আমরা দেখতে পাই কোশি নদীতে। দমন গঙ্গা ওয়েস্টার্ন ঘাটে তৈরি হয়ে মহারাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত হয়ে গুজরাট, দমন, আরাবিয়ান সিতে গিয়ে পড়েছে দমন গঙ্গা। কি ওয়াটার সাপোর্ট ইউনিয়ন টেরিটরি অফ দমন অ্যান্ড দিউ, দমন দিউর একমাত্র নদী দমন গঙ্গা, যেটা কিন্তু ইন্ডাস্ট্রি রিসর্ট এবং তার সাথে পবিত্রতা সেটার জন্য বিখ্যাত। দমন গঙ্গা দমনের উপর। নেক্সট হচ্ছে পেরিয়ার।
পেরিয়ার হচ্ছে ওয়েস্টার্ন ঘাটে তৈরি হয়ে কেরালাতে এর প্রবাহ মেনলি ওয়েস্ট টু আরাবিয়ান সিতে পড়েছে ভেম্বানাদ লেক। কার তীরে? পেরিয়ারের তীরে। ভেম্বানাদ লেক কোন নদীর তীরে? পেরিয়ারের তীরে। বারবার কিন্তু এগুলো চলে আসে, ছোট ছোট নদী বলে কেউ মিস করো না। ট্রিবিউটারির মধ্যে মুথি, ইরাপুরজা, মুল্লায়ার, চিরুধনি, পেরিনজানকুট্টি এগুলো কিন্তু এর ট্রিবিউটারির মধ্যে পড়ছে। লার্জেস্ট কেরালা রিভার, পেরিয়ার হচ্ছে কেরালার সব থেকে বড় নদী। ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি কোচি পাচ্ছে, ইদুক্কু পাচ্ছে এখান থেকে। ফেমাস ফর পেরিয়ার লেক, পেরিয়ার লেক বিখ্যাত। টাইগার রিজার্ভ, পেরিয়ার টাইগার রিজার্ভ খুব ইম্পর্টেন্ট। পেরিয়ার রিভার কিন্তু বারবার বলছি কেরালার জন্য আসে, কিন্তু হাইড্রো ইলেকট্রিক্যাল এবং ইরিগেশন হাবের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে ওয়ার্ধা, বেতুল, সাতপুরা এগুলো হচ্ছে এর মেন বলা যেতে পারে সোর্স, মধ্যপ্রদেশ থেকে তৈরি হয়েছে। তানহিতা নামে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে পেনগঙ্গা হচ্ছে এর মেন উপনদী। সাপোর্ট বিদর্ভা এগ্রিকালচার এবং ওয়াইল্ড লাইফ করিডোর হিসেবে বিখ্যাত ওয়ার্ধা। ওয়ার্ধা নদীটাও কিন্তু খুব বিখ্যাত, এর পেনগঙ্গা হচ্ছে উপনদী। তো এই কটাই আমাদের আজকের নদীর মূল ধারা তোমাদের সামনে তুলে ধরলাম। অনেক ছোট ছোট নদী আমাদের ভারতবর্ষের, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও রয়েছে, আসামের ক্ষেত্রেও রয়েছে। সেগুলোকে আমি মেজর হিসেবে কনসিডার করিনি, আমি মেজর স্কেলে সম্পূর্ণটা করেছি, মানে ম্যাক্রো স্কেলে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এর প্রত্যেকটা অংশকে লিখে লিখে করবে, না হলে কিন্তু বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে। যদি কোথাও মনে হয় যে নতুন কোনো কিছু জানার আছে, নতুন কোনো তথ্য দেওয়ার আছে, কারণ অনেক কিছুই বিভিন্ন বই থেকে কালেক্ট করতে করতে অনেকটা সময় লাগছে। তো তোমাদের যদি মনে হয় কোনো বিষয় নতুন কিছু জানার আছে কমেন্ট করবে, আমি সিলেবাস ধরে ধরে এগোচ্ছি। পরবর্তীতে অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসবে, তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বারবার বলছি নোটিফিকেশন অন রাখবে। চেষ্টা তো করছি অনেক ভিডিও বানানোর, কিন্তু সময় একটা বড় ফ্যাক্টর। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর অবশ্যই বেল নোটিফিকেশন অন রাখবে। নিজেদের শরীর সুস্থ রাখো, ভালো করে পরীক্ষা দাও, এক্সাম সামনে এগিয়ে এসছে, প্রত্যেকের সুস্থতা কামনা করি। মা বাবার খেয়াল রাখবে, আর পড়াশোনার প্রতি একটু দায়িত্ববান হও, যত্নশীল হও। এখন অনেক বেশি করে মক টেস্ট দেওয়ার সময় মক টেস্ট দিয়ে নিজেদের অনুপ্রাণিত করো। 100%-এর কাছাকাছি যতটা দ্রুত সম্ভব পৌঁছানো যায় সেটা চেষ্টা করো। নিজেরা বাড়িতে বারবার নিজেদের বিষয়গুলোকে ঝালিয়ে নাও। আর যদি মনে হয় যে কোনো কিছু স্যারের সাথে কনসিডার করার আছে, কমেন্ট করে জানানোর চেষ্টা আছে, বা যদি মনে হয় যে ডাইরেক্ট ফোন করতে পারো, আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়াই থাকে, তাও আমি বলে দিচ্ছি 7365091969। তোমরা ফোন করতে পারো। যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে অবশ্যই আমি তোমাদের সাহায্যের জন্য বসে আছি। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।